সূচক দৃষ্টিতে প্রহনের দিকে তাকালো চৈতি। প্রহনের দৃষ্টি মোহিতের দিকে। তার দিক থেকে চোখ সরিয়ে চৈতির দিকে চোখ গরম করে তাকিয়ে ধমক দিয়ে উঠল প্রহন। এখানে কি করছো তুমি? রুমে যাও বলছি। প্রহনের চিৎকারে ঘাবড়ে গেল চৈতি। দ্রুত পায়ে হেঁটে রুমে চলে গেল সে। মিসেস ইয়াসমিন প্রহনের কাছে গিয়ে বললেন, কি বলেছে মোহিত? আন্টি, আমি তো প্রহনকে জেলাস করানোর জন্য বলেছিলাম, কিন্তু ও যে এত রেগে যাবে বুঝিনি। বুঝলে এমন করে কখনোই বলতাম না। আমি তোমাকে কিছু জিজ্ঞেস করিনি মোহিত, মোহনকে জিজ্ঞাসা করেছি। তাই তাই আমি মনে করি আমার প্রশ্নের উত্তর মোহনের দেওয়া উচিত। কি বলেছে জানো? আমার বউ নাকি অনেক হট, নজর খারাপ হয়ে গেছে ওর। প্রহনের বলা কথা শুনে হতভম্ব হয়ে গেলেন মিসেস ইয়াসমিন এবং রেদওয়ান চৌধুরী। ছি মোহিত, তোমার কাছ থেকে এটা আশা করিনি। চৈতি তোমার বন্ধুর বউ, মেয়েটা অনেক ছোট, তোমাদের চেয়েও ছোট বোন হয় তোমার, তাকে নিয়ে এমন কথা? ছি। আন্টি, আমি তো শুধু জেলাস। মোহিতের পুরো কথা শেষ করতে না দিয়ে মিসেস ইয়াসমিন বলে উঠলেন, এটা কোন ধরনের জেলাস করানোর উপায় বলো আমাকে? তোমার যদি পোহনকে জেলাস করাতেই হবে তাহলে অন্যভাবেও তো করাতে পারতে। এমন কথা বলে শুধু শুধু সবার চোখে নিজেকে খারাপ প্রমাণ করার দরকার ছিল কি? আচ্ছা, সব কিছু বাদ দিলাম, আজ যদি চৈতি তোমার বোন হতো তাহলে কি এমন করে বলতে পারতে? মিসেস ইয়াসমিনের প্রশ্নের উত্তর নেই মোহিতের কাছে। সে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মা ওকে চলে যেতে বলো। আমার আগের ফ্রেন্ড মোহিত আর এই মোহিতের মধ্যে আকাশ পাতাল তফাৎ। আগের মোহিত মেয়েদের সম্মান করতে জানতো, কিন্তু এই মোহিত জানে না। দেখ দোস্ত, আমি মজার ছলে বলেছি, তুই কেন এত সিরিয়াসলি নিলি? আর যদি তোর পছন্দের মানুষটিকে আমি কিংবা অন্য কেউ এমন করে বলতো, তোর কি রাগ হতো না? যাই হোক, আমার মেজাজ আর খারাপ করিস না, তুই চলে যা। যেদিন আবার আগের সেই মোহিত হতে পারবি সেদিন আমার সামনে এসে দাঁড়াবি, এর আগে না। বৃষ্টিতে ভিজে যাবে। রুমে আসো চৈতি, বৃষ্টির পানি সয় না তোমাকে, আসো বলছি। কে শুনে কার কথা? চৈতি তো আপন খেয়ালে বৃষ্টি উপভোগ করছে বেলকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তুমি আমার একটা কথা শোনো না চৈতি, তোমাকে বলেছি না রুমে আসতে। চলুন না, এবার আবার বৃষ্টিতে ভিজি। মাইট চিনো? সেবার কেমন জ্বর উঠেছিল মনে নাই? বৃষ্টিতে ভেজার দরকার নেই। রোহনের কথা শুনল না চৈতি। আবারও চলে গেল বৃষ্টির পানি ছুটতে। সেখানে 2 মিনিট দাঁড়াতে না দাঁড়াতেই তার মনে হলো সে শূন্যে ভাসছে। হাত পা ছুটতে ছুটতে বলল, আরে, আপনি আমাকে কোলে নিলেন কেন? ছাড়ুন বলছি। রোহন চৈতির কথার উত্তরে বলে উঠল, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙুল ব্যাখ্যা করতে হয়। এতবার বললাম রুমের ভেতর এলে না, তাই তো বাধ্য হয়ে আমাকে কোলে নিয়ে যেতে হচ্ছে। রুমের ভিতর নিয়ে এসে চৈতিকে বিছানার উপর বসিয়ে দিল প্রহন। তোয়ালে দিয়ে মুখ মুছিয়ে দিয়ে বলল, একটা মানুষ এত চিকন হয়? 40 কেজি ওজনেরও তো হবে না তুমি। চৈতি ঠোঁট ফুলিয়ে অভিমানী কণ্ঠে বলল, আপনি আমায় শুধু শুধু নিয়ে আসলেন কেন? ওখানে দাঁড়িয়ে থাকতে হবেই বা কেন? আমার ভালো লাগে না বৃষ্টি দেখতে। ভিজতে তো দিবেন না, তাই বলে কি দেখতেও দিবেন না? চৈতির কথা শুনে প্রহন প্রত্যুত্তর করল না, বিছানায় শুয়ে পড়ল। চৈতির হাত ধরে টান মেরে নিজের বুকের উপর ফেলে গায়ে কম্বল টেনে দিল। চৈতির চুলে হাত বুলিয়ে দিয়ে বলল, ঘুমাও। বাদ সাধল চৈতি। ফিসফিস করে বলল, আপনার ঘুম, আপনি ঘুমিয়ে পড়লেন তো আমি বৃষ্টি ছুতে পারবো? চৈতির মুখের দিকে তাকিয়ে মুচকি হেসে শান্ত কণ্ঠে ভয়ঙ্কর হুমকি দিল প্রহন। একবার শুধু বিছানা থেকে নেমে দেখো, তোমার পা ভেঙে বিছানায় শুয়ে রাখবো। প্রহনের রুমের বেলকনিতে একটা বিড়াল ডাকছে মেয় মেয় করে। ইয়াসমিন, 1 কাপ চা দিও তো। বুকের উপর ঘুমিয়ে থাকা ঘুমন্ত চৈতির চোখের সামনে এলো কেশগুলো এসে জড়ো হয়েছে। প্রহন সেই চুলগুলো বারবার কানের পিছে গুজে দিয়ে ঘুমন্ত মুখটা দেখে মায়ায় আটকে পড়ার পথ খুঁজে চলেছে। ঘুমাবে না বলেও মেয়েটা ঘুমাচ্ছে, অথচ তার নিজের চোখে বিন্দু পরিমাণও ঘুম নেই। বালিশের পাশে মোবাইলটা বেজে চলেছে। হাত বাড়িয়ে মোবাইলটা নিল প্রহন। ফোনের স্ক্রিনে ভেসে আসছে সিও স্যারের নাম্বার। অবাক হলো প্রহন। সকালে স্যারের সাথে কথা বলেছে সে, হঠাৎ আবার কল দিল কেন বুঝলো না। বার কয়েক রিং হতে কল রিসিভ করে সালাম দিল। সালামের জবাব শোনার পর স্পষ্ট শুনতে পেল, আমি তোমার কাছ থেকে এটা আশা করিনি প্রহন। চওড়া বক্ষের উষ্ণতা পেয়ে পাখির ছানার মতো গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে চৈতি। 2 হাতের আলিঙ্গনে আবদ্ধ করে রেখেছে প্রহন। কিয়ৎক্ষণ পূর্বের ঘটনা। সিও স্যারের কথা শুনে প্রহন বলে ওঠে, সরি স্যার, আমি আপনার কথাটা ঠিক বুঝতে পারিনি। বুঝতে পারবে না তো? আমার কাছ থেকে লুকানোর কি খুব প্রয়োজন? একটাবার জানালে কি ক্ষতি হতো? আসলে স্যার আমার কিছু করার ছিল না। প্রহন, তোমার মায়ের শরীর এতটা খারাপ, তোমাকে বলতে তো পারতে। তোমাকে বলছিলাম না?
আমাকে আপডেট জানাতে, তাহলে তুমি বললে না কেন তোমার মায়ের ক্রিটিক্যাল অবস্থা? ভাগ্যিস রিমন আমাকে জানিয়েছে তোমার কিছু টাকার দরকার এবং ছুটির দিন বাড়ি দিতে, না হলে তো আমি কিছু জানতে পারতাম না। সিও স্যারের কথা শুনে থ হয়ে গেল প্রহন। কি ভেবেছিল সে আর কি হলো? তবে রিমনকে অনেক ধন্যবাদ দিতে মন চাইছে প্রহনের। টাকার দরকার না থাকলেও আরও কয়েকদিন ছুটির প্রয়োজন ছিল প্রহনের। আসলে স্যার, কি আসল নকল করছো বলো তো? তোমার কত টাকা লাগবে বলো? মায়ের চিকিৎসা তো করাতে হবে, তাই না? এত লজ্জার কিছু নেই। না না স্যার, টাকার দরকার নাই। আপনি বরং আমাকে আরো কয়েকদিনের ছুটি বাড়িয়ে দিন। আচ্ছা, তোমার হস্টেল থেকে রিলিজ হয়ে বাড়ি থেকে আমাকে জানিও। আচ্ছা ঠিক আছে স্যার। নড়ে চড়ে উঠল চৈতি। ঘুমের ঘোরে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে আছে প্রহনকে। ঘুমন্ত চৈতির মুখের উপর থেকে চুল সরিয়ে দিয়ে গালে আলতো করে অধর ছোঁয়ায় প্রহন। ধূসর রঙের নীরদ বাহনে ভরে আছে অম্বর। বৃষ্টি থামার নাম নেই। ঝিরঝির করে পড়ছে তো পড়ছেই। চারিদিকে ঝাপসা আধার। মিসেস ইয়াসমিন চুলায় খিচুড়ি বসিয়েছেন। রেদওয়ান চৌধুরী গরম চায়ের কাপে চুমুক দিচ্ছেন আর মনোযোগ সহকারে বইয়ের অবাস্তব কাহিনী পড়ছেন। বেশ অনেকদিন পর মাকে আজ খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। চোখের চশমাটার পাওয়ার বাড়াতে হবে। শরীরের চামড়ায় ভাঁজ পড়ছে। চোখের দৃষ্টিশক্তিও কমে গেছে আগের চেয়ে। মাথার চুল পাক ধরেছে। তবুও কি সুন্দর স্নিগ্ধ দেখাচ্ছে মাকে। কোমরে শাড়ির আঁচল গুজে মন দিয়ে রান্না করছেন। ছেলেটা ছোট থেকেই মা বাবার জন্য পাগল। ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, অনেক সময় তো হলো, চৈতিকে ঘুম থেকে জাগিয়ে তোল, মেয়েটা দুপুরেও ঠিক মতো খায়নি। প্রহন ছোট করে উত্তর দিল। হুম। রান্নাঘর থেকে বেরিয়ে গেল প্রহন। শীত শীত অনুভব হতেই ঘুম ভেঙে যায় চৈতির। চৈতির কাছে গিয়ে বলে ওঠে, কি বউ, ঘুমের মধ্যে কি রোমান্টিক স্বপ্ন দেখেছো যে এমন করে মিটি মিটি হাসছো? প্রহনের এহেন কথায় হাসি মিলিয়ে যায় চৈতির। বিরক্ত হয়ে বলে ওঠে, আপনার কি এইসব কথা ছাড়া অন্য কোনো কথা জানা নেই? চৈতিকে রাগিয়ে দিতে সক্ষম হয় প্রহন। আর একটু রাগিয়ে দেওয়ার জন্য বলে ওঠে, একটু এদিকে আসো তো, কপালে একটা আদর দেই। এহেন কথায় বিছানা থেকে লাফ দিয়ে নেমে দাঁড়ায় চৈতি। কাবার্ডের সাথে পিঠ থেকে নিষেধাজ্ঞা জারি করে বলে, দূরে থাকুন, একদম কাছে আসবেন না। কাউকে চালানোর সুযোগ পেলে তা হাতছাড়া করতে নেই, সুযোগ কাজে লাগাতে হয়। সেই কাজটাই এখন করছে প্রহন। এক পা করে চৈতির দিকে এগিয়ে আসতে আসতে বলল, একটু কাছে যাই না, কি হবে? কিচ্ছু হবে না তো। চৈতি আমতা আমতা করে বলল, ভালো লাগে না আমার, দূরে থাকুন প্লিজ, দম আটকে আসে। চৈতির কথা শুনে দাঁড়িয়ে পড়ল না প্রহন, বরং একদম চৈতির কাছে এগিয়ে গেল। চৈতি সরে যেতে নিলে চৈতির হাত ধরে টেনে নেয় প্রহন। দুই হাতের আলিঙ্গন জড়িয়ে নেয় কিশোরী বউকে। অন্য এক নেশায় আসক্ত কণ্ঠে বলে, তুমি মরে যাও চৈতি, আমার ভালোবাসায় দমাটকে একেবারে মরে যাও। সায়ান্নের প্রহর, কিন্তু বৃষ্টি থামল না। অজর ধারায় বৃষ্টি পড়ার জন্যে বাবার বাড়িতে যাওয়া হয়নি চৈতির। সেই দুপুর থেকেই বৃষ্টি পড়ছে। প্রকৃতি শীতল, শান্ত, স্নিগ্ধ বাতাস বইছে। শীত শীত অনুভব হচ্ছে। রেদওয়ান চৌধুরীর সাথে বসে বসে গল্প করছে চৈতি। রেদওয়ান চৌধুরী তাকে বড় বড় কথা সাহিত্যিকদের গল্প বলছেন। তাদের জীবনের কাহিনী খুব মন দিয়ে শুনছে চৈতি। ধরিত্রী তখন সাজবেলার বর্ষণে সতেজ হচ্ছে। রাস্তার খাতগুলো জলে পরিপূর্ণ। ভেজা নগরীর লাল, নীল, হলুদ রঙের লাইটের আলো শহরের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। চন্দ্রিমার অস্তিত্ববিহীন অন্তরিক্ষ আজ অসুন্দর মনে হচ্ছে রিক্ত প্রেমিকের কাছে। কিশোরী বউয়ের আবদার মেটাতে বৃষ্টির মধ্যে ছাতা মাথায় বাড়ি থেকে বেরিয়ে যায় প্রহন। এই বৃষ্টির মধ্যে নাকি তার ভীষণ ফুচকা খেতে মন চাইছে। মিসেস ইয়াসমিন বাড়িতে বানিয়ে দিতেন, কিন্তু তেঁতুল ছিল না, যার জন্য প্রহনকে বৃষ্টির মধ্যে ফুচকা আনতে যেতে হচ্ছে। পিচ্চি বউয়ের ইচ্ছে অপূর্ণ রাখা যায় নাকি? রেদওয়ান চৌধুরী চৈতির দিকে তাকিয়ে বললেন, গল্প পড়তে ভাল লাগে। চৈতি হাস্যোজ্জ্বল মুখে উত্তর দিল, অনেক বেশি। মিসেস ইয়াসমিন রুম থেকে বেরিয়ে আসতে আসতে বললেন, হ্যাঁ বানাও, তোমার মতনই উপন্যাস পাগল বানিয়ে তোলো। বাস্তবতা ছেড়ে সারা জীবন শুধু কল্পনায় ডুবে থাকুক। মিসেস ইয়াসমিনের এমন কথায় বিরক্ত হলেন রেদওয়ান চৌধুরী। বিরক্ত মাখা কণ্ঠে বলে উঠলেন, দেখো ইয়াসমিন, আমার উপন্যাস পড়া নিয়ে তোমার থেকে এসব কথা শুনতে আমার ভাল লাগে না। বিয়ের পরের দিন থেকেই যে তুমি আমার বই পড়ার পেছনে লেগেছ, এখনো ছাড়োনি। আমার বই পড়া নিয়ে সব সময় তোমার সমস্যা ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। মিসেস ইয়াসমিন দীর্ঘ শ্বাস ফেলে জোরপূর্বক হেসে বললেন, যে মানুষটা তার প্রিয় মানুষের থেকে একটু সময় চায় কিন্তু পায় না, সে মানুষটাই জানে প্রিয় মানুষটার থেকে সামান্য সময়টুকু পেলেও মনের ভিতর কতটা শান্তি লাগে। অথচ সেই বিয়ের পর থেকেই তুমি যখনই একটু ফিরেছিলা,
তখনই উপন্যাসের বই নিয়ে বসতে। আমার জন্য তোমার সময় ছিল না কখনো, আর এখনো নেই। মিসেস ইয়াসমিন আর রেদওয়ান চৌধুরীর কথাগুলো চুপচাপ শুনে যাচ্ছে চৈতি। মিসেস ইয়াসমিনের কথা শুনতেই তার মনে হলো প্রিয় মানুষের কাছ থেকে পাওয়া এক টুকরো সময়ও কারো কাছে অনেক দামি। রেদওয়ান চৌধুরী ভ্রুযুগল কিঞ্চিত কুঁচকে মিসেস ইয়াসমিনের দিকে তাকিয়ে আছেন। 30 বছরের সংসারে মিসেস ইয়াসমিনের কাছ থেকেই একটা কথা শুনতে শুনতে তার মুখস্থ করে ফেলেছেন রেদওয়ান চৌধুরী। তিনি মিসেস ইয়াসমিনকে বলে উঠলেন, শোনো ইয়াসমিন, এই কথাটা আমার মুখস্থ হয়ে গেছে, আর এটা শুনতেও এখন আর আনন্দ লাগে না। তুমি বরং রুমে যাও, রুমে গিয়ে বিছানায় শুয়ে শুয়ে নতুন কিছু চিন্তা করো। ওপাশ থেকে গাড়ির শব্দ শোনা যাচ্ছে, সাথে মানুষের চিৎকার চেঁচামেচি। ফোনের ওপাশ থেকে অচেনা এক কণ্ঠ ভেসে ওঠে, এই মোবাইলের মালিক মারাত্মকভাবে আহত হয়েছেন, আপনারা দ্রুত আসুন। কথাটা কর্ণপাত হতেই অধর থেকে হাসির রেখা মিলিয়ে যায়। বুকের ভিতর কেঁপে ওঠে। হাত থেকে মোবাইলটা পড়ে যেতে নিলে চৈতি ধরে ফেলে। মিসেস ইয়াসমিনের চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে গাল বেয়ে। আটকে উঠে চৈতির সাথে রেদওয়ান চৌধুরীও। মোবাইলের ওপাশ থেকে লোকটা হসপিটালের নাম বলে দিয়েছে। লাইন কেটে গেছে। রেদওয়ান চৌধুরী মিসেস ইয়াসমিনের কাঁধ ঝাঁকিয়ে অস্থির কণ্ঠে বলে ওঠেন, কি হয়েছে ইয়াসমিন, উত্তর দিচ্ছ না কেন? মিসেস ইয়াসমিন কাপা গলায় বললেন, মোহনের অ্যাক্সিডেন্ট হয়েছে। মিসেস ইয়াসমিনের কথা শুনে কেঁপে উঠলেন রেদওয়ান চৌধুরী। ছিটকে সরে গেল চৈতি। নিজের কানকেই বিশ্বাস হচ্ছে না তার। কি শুনলো এটা? রেদওয়ান চৌধুরী মিসেস ইয়াসমিন আর চৈতির হাত ধরে টেনে নিয়ে যেতে যেতে বললেন, এখন এমন শখ খেয়ে কান্না করার সময় না, জলদি চলো হসপিটালে। বৃষ্টির ভিতর কোনো ছাতা ছাড়া ছুটছেন তারা। বাড়ির গেট পেরিয়ে রাস্তায় নামতেই ছাতা নিয়ে দাঁড়িয়ে থাকা প্রহনকে দেখে থমকে গেল সবাই। প্রহন ভ্রুকুচকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে আছে। প্রহনকে এমন সুস্থ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে দৌড়ে গিয়ে প্রহনকে জড়িয়ে ধরল চৈতি। মিসেস ইয়াসমিনও প্রহরের দিকে এগিয়ে গেলেন। প্রহন হাতের ফুচকার প্যাকেটটা রেদওয়ান চৌধুরীর হাতে দিয়ে বলল, কি হয়েছে? তোমরা এই বৃষ্টির মধ্যে ছাতা ছাড়া বাইরে আসছো কেন? চৈতি কাঁদছে প্রহনের বুকে, মুখ গুজে ফুপিয়ে ফুপিয়ে। মিসেস ইয়াসমিন প্রহনের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, তুমি ঠিক আছো আব্বু? কিছু হয়নি তো তোমার? প্রহন বুঝতে না পেরে বলল, কি হবে আমার? কিছু হয়নি তো। রেদওয়ান চৌধুরী মিসেস ইয়াসমিনের হাত ধরে টেনে নিয়ে যেতে যেতে বললেন, ছেলে একদম ঠিক আছে, তুমি ভেতরে চলো তো। মিসেস ইয়াসমিনকে নিয়ে চলে গেলেন রেদওয়ান চৌধুরী। চৈতি এখনো প্রহনকে জড়িয়ে ধরে আছে। চৈতির চোখের পানিতে প্রহনের টি শার্ট ভিজে গেছে অনেকটাই। প্রহন এক হাত দিয়ে চৈতিকে জড়িয়ে ধরে বলল, কি হয়েছে বউ, এমন করে কান্না করছো কেন? কান্নার কারণে কথা বলতে পারছে না চৈতি। প্রহন চৈতিকে নিজের থেকে সরিয়ে চোখের পানি মুছে দিয়ে বলল, ভিজে গেছো পুরো, ভেতরে চলো। সোফায় বসে প্রহন, মিসেস ইয়াসমিন ও রেদওয়ান চৌধুরী। চৈতি রুমে ড্রেস চেঞ্জ করছে। মিসেস ইয়াসমিন বললেন, তোমার নাম্বার থেকে কল আসছিল যে তোমার নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে। মিসেস ইয়াসমিনের কথা শুনে বিস্ময়ে কিং কর্তব্য বিমূঢ় হয়ে চোখ গোল গোল করে তাকালো প্রহন। কণ্ঠে একরাশ বিস্ময় নিয়ে বলে উঠল, কি? আমি অ্যাক্সিডেন্ট করেছি আমি জানি না? পাশ থেকে রেদওয়ান চৌধুরী বললেন, কিন্তু কলটা তো তোমার ফোন থেকেই আসছে। বসা থেকে উঠে দাঁড়ালো প্রহন। পকেট হাতটা দেখলো মোবাইল নেই। বিষয়টা পরিষ্কার হয়ে গেল তার কাছে। সোফায় বসতে বসতে বলল, মোবাইল তো চুরি হয়ে গেছে, আর নয়তো কোথাও পড়ে গিয়েছিল, অন্য কেউ পেয়েছে, হয়তো তার অ্যাক্সিডেন্ট হয়েছে। মিসেস ইয়াসমিন কপালে হাত রাখলেন। প্রহন রেদওয়ান চৌধুরীর দিকে তাকিয়ে বলে উঠল, কোন হসপিটালে আছে বলেছে কিছু? আমার তো মোবাইলটা আনতে যেতে হবে, অনেক গুরুত্বপূর্ণ জিনিস আছে। তার চেয়েও বড় কথা, অনেকেরই নাম্বার সেভ করা আছে। মিসেস ইয়াসমিন ধীর কণ্ঠে হসপিটালের নাম বললেন। প্রহন তখনই যেতে চাইলে যেতে দিলেন না তিনি। ভয় কাটেনি এখনো। সকালে নিতে যাবে। কড়া গলায় কথাটা বলে দিলেন তিনি। প্রহন আর মায়ের কথার অবাধ্য হলো না। বাড়ির সবার মনের অবস্থা বুঝতে পারছে সে। তবে এই একটা কথা ভেবে ভীষণ ভালো লাগছে যে তার পরিবার তাকে নিয়ে কত চিন্তা করে। রুমে চলে গেল প্রহন। চৈতি বিছানার উপর পা ভাঁজ করে বাবু হয়ে বসে আছে। চুল থেকে পানি পড়ছে, মুখটা ফ্যাকাশে দেখাচ্ছে। মন খারাপই হওয়া ছুঁয়ে গেছে তাকে। চোখের কোণে এখনো পানি চিকচিক করছে। সেই সময় মিসেস ইয়াসমিনের মুখে কথাটা শোনার পর থেকে মুহূর্তের জন্য মনে হয়েছিল কলিজাটা কেউ টেনে ছিঁড়ে ফেলেছে। প্রহন দ্রুত পায়ে এগিয়ে গেল চৈতির দিকে। বিছানার উপর তোয়ালে রাখা, তোয়ালে দিয়ে চুল মুছিয়ে দিয়ে চৈতি সামনাসামনি বসলো। চৈতি নিমেষহীন দৃষ্টিতে প্রহনের মুখের দিকে তাকিয়ে আছে। প্রহন চৈতির মলিন মুখের দিকে তাকিয়ে বলল, আচ্ছা, তখন কার কথা যদি সত্যি হতো আর আমি যদি মরে যেতাম, আমার কথা মনে পড়তো তোমার?
কথাটা বলার দেরি প্রহনের বুকের উপর ঝাঁপিয়ে পড়ে ফুপিয়ে কেঁদে ওঠার দেরি হলো না চৈতির। হঠাৎ প্রহন বুকের ভিতর ব্যথা অনুভব করলো। ব্যথায় কাতর না হয়ে মুচকি এসে চৈতির চুলের উপর চুমু খেলো। এটা তাকে কামড়াচ্ছে আর বিড়বিড় করছে। আপনাকে ছেড়ে আমি একদম মরে যাব। শহর জুড়ে হিমেল পরশ, রাতের উষ্ণতার পারদ ক্রমাগত নিম্নমুখী। বাইরে ঠান্ডা হলেও ঘুমন্ত মানবীর উষ্ণ নিঃশ্বাস আছড়ে পড়ছে লোমশ বুকে। ঘড়ির কাঁটা টিকটিক শব্দ করে জানান দিচ্ছে একটার ঘরে এসেছে সে। নগরীর কোলাহল নেই এই গভীর রজনীতে। মাঝে মাঝে দুই একটা গাড়ির হর্নের আওয়াজ যেন ঝংকার দিয়ে উঠছে নিস্তব্ধ পরিবেশে। ভয়ে প্রহনের পিঠ খামচে ধরে বুকে মুখ গুজে দেয় চৈতি। চৈতির খামচে ধরার কারণে প্রহন ঘুম ঘুম কণ্ঠে বলে ওঠে, আছি তো আমি, ভয় পাচ্ছ কেন? কোনো দুঃস্বপ্ন দেখেছো? চৈতি উত্তর দিল না। চোখ থেকে ঘুম পুরোপুরি হারিয়ে গেছে। প্রহন চৈতির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, ঘুমিয়ে পড়ো। ভয় পাচ্ছ কেন? কিচ্ছু হবে না, সব ঠিক আছে। ভালো লাগে, খুব ভালো লাগে। এক অন্যরকম শান্তি লাগে মনের গহীনে যখন কিছু না বললেও কেউ একজন বুঝে যায়। চৈতি প্রহনের কাছ থেকে সরে গেল। দূর থেকে আসা পাখির ডাকটাও নেই এখন। দূরে সরে গিয়ে পাশে ফিরে শুতেই কোমর জড়িয়ে ধরে নিজের বুকের সাথে চৈতির পিঠ ঠেকিয়ে দিয়ে ফিসফিস করে বলল, দূর সরে থাকার জন্য এত দূর থেকে আসিনি। একটা সুন্দর সকাল। 2 দিন এক নাগারে বৃষ্টি হবার পর আজ অম্বরে আদিত্যর দেখা মেলেছে। মুক্ত আকাশে পাখা মেলে উঠছে স্বাধীন পাখিরা। ঘুম থেকে উঠেই গোছগাছ শুরু করে দিয়েছে চৈতি। সর্দার সাহেব ফোন করে জানিয়ে দিয়েছেন 8টা বাজার আগে যেন পৌঁছে যায়। নিজের মনে নিজেই বলে ওঠে, ভাবা যায় এই মেয়েটাকে বিয়ে করতে আমি রাজি ছিলাম না, অথচ আজ এই মেয়েকে ছেড়ে থাকতেও আমার দম আটকে আসে। মিসেস ইয়াসমিন হাতে করে একটা গয়নার বাক্স নিয়ে আসলেন প্রহনের রুমে। বিছানার উপর বাক্সটা রেখে চৈতির হাত ধরে কাছে টেনে নিলেন। মোটা মোটা দুটো বালা পরিয়ে দেন চৈতির হাতে। কানে বড় দুল দিতে পারে না দেখে মাঝারি সাইজের দুল পরিয়ে দিলেন। গলায় সাধারণ ডিজাইনের হার পরিয়ে দিয়ে চৈতির দিকে তাকিয়ে মুচকি হাসেন মিসেস ইয়াসমিন। চৈতির ডান হাতের কোণে আঙ্গুলটাতে হালকা কামড় দিয়ে বললেন, কারো নজর না লাগুক। মায়ের কথা শুনে প্রহন বলে, পেতনির উপর আবার কোন পেতনির নজর পড়বে বলো? প্রহনের কথা শুনে ভ্রু কুচকে ছোট ছোট করে তাকায় চৈতি। কোমরে 2 হাত রেখে কিছুটা ঝুঁকে গিয়ে দাঁতে দাঁত চেপে বলল, আমাকে পেত্তির মতন লাগে কোন দিক থেকে? প্রহন ঠাট্টার স্বরে বলে, সব দিক থেকেই পেতনির মতো লাগে, পেতনি সুন্দরী। বলেই হেসে ওঠে প্রহন। তার হাসির সাথে যোগ দেন মিসেস ইয়াসমিনও। চৈতি দুইজনের দিকে তাকিয়ে এর আগে গজগজ করতে করতে রুম থেকে বেরিয়ে যায়। উদ্দেশ্য রেদওয়ান চৌধুরীর কাছে বিচার দেওয়া। আচ্ছা মতন বকা না খাওয়ালে হবে না। আমাকে পেতনি বলা, বিচার দিব আব্বুকে। বিড়বিড় করতে করতে রেদওয়ান চৌধুরী রুমের সামনে গেল চৈতি। রেদওয়ান চৌধুরী হাতে ঘড়ি পড়ছিলেন। দরজার সামনে চৈতিকে দাঁড়িয়ে থাকতে দেখে মুচকি হেসে ভেতরে ডাক দিলেন। চৈতিকে গাল ফুলিয়ে থাকতে দেখে আদুরে গলায় জিজ্ঞাসা করলেন, আমার মাটার কি হয়েছে? চৈতি রেদওয়ান চৌধুরীর মুখের দিকে তাকিয়ে অভিযোগী কণ্ঠে বলল, আপনার ছেলে আমাকে পেতনি বলেছে। তার কথা শুনে ভালো মা কিছু না বলে হাসছে। চৈতির এহেন কথায় রেদওয়ান চৌধুরী হাসবেন না কাঁদবেন বুঝতে পারছেন না। চৈতির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, তুমি প্রহনকে শাখা মির্গ বলে দিবে, তাহলে শোধবোধ হয়ে যাবে। চৈতি ভ্রু কুচকে বলে উঠল, শাখা মৃগটা আবার কি? রেদওয়ান চৌধুরী কপাল চাপড়ালেন। সত্যি বলতে শাখা মৃগর অর্থ তিনি নিজেও জানেন না। সর্দার সাহেবের বাড়িতে যাওয়ার পথে হসপিটাল থেকে নিজের মোবাইলটা নিয়ে আসে প্রহন। পেশেন্টের অবস্থা আগের চেয়ে অনেক ভালো। তার কাছ থেকে প্রহন জানতে পারে আসলে তার মোবাইলটা চুরি করা হয়েছিল খুব সতর্কভাবে। চুরি করে দৌড়ে রাস্তা পার হতে গিয়েই কাভার্ড ভ্যানের সাথে ধাক্কায় আহত হয়ে যান মহান মোবাইল চোর। প্রহন এই কথা শুনে চোরের উদ্দেশ্যে বলেছিল, আরো আরো করো চুরি। চুরি করে দৌড়ে যাওয়ার সময় গাড়ির ধাক্কায় পটল তুলতে চলে যাও। হাত পা সব ঠিক আছে, আল্লাহ সবকিছু ঠিক করে দুনিয়ায় পাঠিয়েছেন। তাহলে কাজ করে খাইলে কি হয়? প্রহনের কথা শুনে প্রত্যুত্তরে চোর মহাশয় বলেছিল, প্রেমিকার জন্মদিন আজ, তাকে একটা দামি মোবাইল গিফট করতে চেয়েছিলাম। আমার কাছে এত টাকা ছিল না, তাই চুরি করতে বাধ্য হয়েছি। ছেলেটার ভাগ্য ভালো ছিল যে সে অসুস্থ ছিল, না হলে এতক্ষণে গালে হাত দিয়ে মুখের ভেতরে দাঁত খুঁজতে হতো। এখন অনেক সময় আছে ছোট ভাই, সত্যিকারের ভালোবাসা চিন্তা শিখো। হসপিটালের কাহিনীটাই চৈতিকে বলছিল প্রহন। চৈতির সামনেই বসেছিল প্রহন। আচমকা চৈতি প্রহনকে জড়িয়ে ধরে প্রশান্তির নিঃশ্বাস ছেড়ে বলে, আমি সত্যিকারের ভালোবাসা পেয়েছি, চিনতেও শিখে গেছি। প্রহন মুচকি হাসে। অধর জুড়ে হাসির রেখা টেনেই বলে, দিন দিন তুমি বেশি জড়িয়ে ধরছো চৈতি। হুটহাট করে এত জড়িয়ে ধরছো কেন? লজ্জা করে না একটা পুরুষকে এমনি হুট করে জড়িয়ে ধরতে? শার্টের উপরে প্রহনের বুকের উপর কামড় বসায় চৈতি। আরো একটু জড়িয়ে ধরে বলে,
আমার একান্ত ব্যক্তিগত সম্পদকে আমি যখনই মন চাইবে জড়িয়ে ধরবো, তাতে আপনার কি? হাসলো প্রহন। আলতো করে চৈতির কপালে অধর ছুঁয়েই বলে, আমার কথা আমাকে ফিরিয়ে দিচ্ছ? চালাক হইছো দেখছি। চৈতি প্রহনের কাছ থেকে দূরে সরে গেল। জুনাইদা ডাকছেন। রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলল, এই পর্যন্ত কয়বার আমাকে চুমু খেলেন বলেন তো? প্রহন মুচকি এসে উত্তর দিল, 2 বার। মিথ্যাবাদী, 5-6 বার তো দিয়েছেন। চৈতির কথা শুনে অবাক হলো প্রহন। শুধু 2 বারই চৈতি জানতে দিয়েছে। প্রহন অবাক হয়ে বলল, তুমি কি জানো? চৈতি মুচকি এসে বলল, কপালে গালগুলো তো আমারই। রান্নাঘর থেকে জুনাইদার কণ্ঠ ভেসে আসছে। তিনি উচ্চ শব্দে চৈতিকে ডাকছেন। প্রহনকে রুমে রেখে চৈতি চলে যায় মায়ের কাছে। রূপা আর শিফা মিলে ডাইনিং টেবিলে নাস্তা সাজাচ্ছে। রূপাকে দেখে কেমন জানি অন্যরকম লাগছে চৈতির কাছে। মুচকি হাসিটা সরছেই না অধর থেকে। জুনাইদা চৈতিকে দেখে চৈতির উদ্দেশ্যে বললেন, কি রে মা, তোর শ্বশুর শাশুড়িকে ডেকে নিয়ে আয় নাস্তা করার জন্য, অনেক বেলা হয়ে গেছে। সাথে প্রহনকেও ডেকে নিস। চৈতি কিছুক্ষণ মায়ের ঘরমাক্ত শরীরের দিকে নিষ্পলক চেয়ে রইল। আজ যেন মাকে আলাদা রকম সুন্দর লাগছে। হয়তো কখনো এমন করে তাকিয়ে থাকা হয়নি দেখে মায়ের ক্লান্ত মুখটার মায়া দেখা হয়নি। চৈতি রান্নাঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় রূপা ভেতরে ঢুকে পাশ কাটিয়ে যখন আসছিল, চৈতি তখন বলল, কি খবর ভাবি, এত খুশি খুশি লাগছে কেন? চৈতির কথা শুনে রূপা যেন একটু লজ্জা পেল। চৈতি মৃদু হেসে চলে গেল মিসেস ইয়াসমিন এবং রেদওয়ান চৌধুরীকে ডাকতে। জার্নি করে ক্লান্ত মিসেস ইয়াসমিন বিছানার একপাশে চোখ বন্ধ করে শুয়ে আছেন তিনি। রেদওয়ান চৌধুরী বসে বই পড়ছেন। গতকাল রাতেই নতুন একটা উপন্যাস পড়া শুরু করেছিলেন, কিন্তু শেষ করতে পারেননি। ব্যাগে করে সে বইটাও নিয়ে চলে এসেছেন। চৈতি দরজায় টোকা দিয়ে বলল, আসবো বাবা। রেদওয়ান চৌধুরী বই থেকে চোখ সরিয়ে দরজার দিকে তাকালেন। চৈতিকে দেখে মুচকি হেসে বললেন, আয় মা। ততক্ষণে মিসেস ইয়াসমিনও শোয়া থেকে উঠে বসেছেন। চৈতি রুমের ভেতরে এসে বলল, আম্মু তোমাদের নাস্তা করার জন্য ডাকতেছে। রেদওয়ান চৌধুরী বইয়ের ভেতর চোখ রেখে উত্তর দিলেন, এই পৃষ্ঠা শেষ করে যাচ্ছি। মিসেস ইয়াসমিন বিরক্ত হয়ে রেদওয়ান চৌধুরীর দিকে তাকিয়ে বললেন, কোথাও যেয়ে কি তোমার শান্তি নাই? আমার জীবনটা তুমি শেষ করে দিলা। আমার শ্বশুর যে কেন তোমার সাথে বইয়ের বিয়ে দিল না, আমাকে পুড়লা। রেদওয়ান চৌধুরী শুনেও শুনলেন না। মিসেস ইয়াসমিন রাগে গজগজ করে রুম থেকে বেরিয়ে গেলেন। চৈতি হাসলো। জলদি আসুন বাবা। রেদওয়ান চৌধুরীর উদ্দেশ্যে কথাটা বলে রুম থেকে বেরিয়ে নিজের রুমের দিকে চলে গেল চৈতি। চৈতি মিনমিনে গলায় বলে, কিছু হয় নাই। রৌদ্রময় ঝলমলে মধ্যাহ্ন। ভাসমান তুলরাশিদের ধীর গতির চলন স্পষ্ট অম্বরে। সর্দার সাহেবের বাড়ির ভেতর থেকে দারুণ সব রান্নার ঘ্রাণ ভেসে আসছে। বিয়ের পরে প্রথমবার শ্বশুর বাড়িতে এসেছে প্রহন। আয়োজনের কোনো রকম ত্রুটি রাখেননি সর্দার সাহেব এবং জুনাইদা। সকাল থেকে এক নাগাড়ে কাজ করে যাচ্ছেন জুনাইদা। হাঁটুর ব্যথাটা বেড়েছে, কিন্তু তবুও নিজের হাতেই মেয়ের জামাইকে রেঁধে খাওয়ানোর জেদ চেপেছে যেন। মিসেস ইয়াসমিন হাতে হাতে টুকি টুকি কাজ করে দিতে চাইলেও নারাজ তিনি। কড়া গলায় নিষেধ করে বলেন, আপনি হলেন অতিথি বেয়ান, আপনি কাজ করবেন কেন? এটা একদম উচিত না। আপনি বসে থাকুন, আমি এবং আমার ছেলের বউ মিলে করছি তো। মিসেস ইয়াসমিন আর কিছু বলতে পারলেন না। রেদওয়ান চৌধুরী সর্দার সাহেবের সাথে গ্রামের পথে হাঁটতে বেরিয়েছেন এ ভর দুপুরে। অনেক বারণ করার পরও শুনেনি তারা। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে ভেজা চুল মুছতে ব্যস্ত চৈতি। পরনে কালো রঙের জামদানি শাড়ি আর হালকা গয়না। জুনাইদা কিনে রেখেছিল মেয়ের জন্য শাড়িটা। চৈতির হাতে দিয়ে বলেছেন যেন দুপুরে গোসল করে শাড়িটা পরে। শাড়িতে যে মেয়েকে দেখতে একটু বেশি সুন্দর লাগে। প্রহন গোসল করছে। সে কখন গোসল করতে ঢুকেছে, বের হবার নাম নেই। কি হচ্ছে কি রিফাত? তুমি আমার পথ আটকে দাঁড়িয়েছো কেন? রিফাত বাঁকা হেসে বলল, হবু শ্বশুর মশাই, আমাকে ছেড়ে অন্য কারোর সাথে নিজের মেয়ের বিয়ে দেওয়ার মাসুল কিন্তু গুনতে হবে আপনাকে। সর্দার সাহেব বিরক্ত মাখা গলায় বললেন, হবু শ্বশুর মশাই মানে কি? এইসব কোন ধরনের অসভ্যতা? রিফাত কোমরে দু হাত রেখে অট্ট হাসিতে ফেটে পড়ে। হাসতে হাসতে বলে, আপনার বর্তমান মেয়ের জামাইকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে চৌথিকে আমার করে নেব। আপনি শুধু দেখতেই পারবেন, কিচ্ছু করতে পারবেন না। রিফাতের কথা শুনে ভেতরে ভেতরে ঘাবড়ে গেলেন সর্দার সাহেব। এই রিফাতের নামে অনেক খুনের মামলা দায়ের করা হয়েছে। সবকিছু জানা আছে তার, কিন্তু তাই বলে ভেতরে ভেতরে ঘাবড়ে যাওয়ার ব্যাপারটা রিফাতকে বুঝতে দিলে চলবে না। তিনি কঠোর গলায় বললেন, আমার মেয়ের জামাইয়ের দিকে চোখ তুলে তাকালেও চোখ তুলে ফেলবো তোর। শুধুমাত্র তোর জন্য আমার মেয়েকে এত জলদি বিয়ে দিয়েছি আমি। তুই যদি এখনো ওদের কোনো ক্ষতি করতে চাস, তাহলে
এই আসমান জমিনকে সাক্ষী রেখে বলছি, তোকে আমি নিজের হাতে কুকুরের মতো মারবো। একদম দুনিয়া থেকে বিদায় করে দিয়ে দরকার হলে নিজে জেল খাটবো। সর্দার সাহেবের কথা শুনে হো হো করে হাসছে রিফাত। সর্দার সাহেব যেন তাকে কোনো চমৎকার হাসির জোক শুনিয়েছে। রেদওয়ান চৌধুরী এমন ভিলেন শুধু গল্পেই পড়েছেন, বাস্তবে দেখেননি। আজ বাস্তবে দেখে খুশি হবেন না কষ্ট পাবেন বুঝতে পারছেন না। তীক্ষ্ণ দৃষ্টিতে রিফাত এবং সর্দার সাহেবের দিকে তাকিয়ে আছে এবং কথাগুলো মনোযোগ দিয়ে শুনছেন। আচমকা হাসি বন্ধ করে সর্দার সাহেবের দিকে এগিয়ে যায় রিফাত। সর্দার সাহেবের চোখে চোখ রেখে দাঁতে দাঁত চেপে ধীর গলায় বলে, মেয়ের জামাইয়ের আগে দেখছি মেয়ের বাপকে দুনিয়া থেকে সরাতে হবে। দুপুরে খাবার খেয়ে একটা ভাত ঘুম দেওয়ার জন্য রুমে যাওয়ার সময় চৈতির নেত্র পল্লব আবদ্ধ হলো সোফায় বিষণ্ণ মনে বসে থাকা সর্দার সাহেবের উপর। তাকে বেশ চিন্তিত দেখাচ্ছে, কিছু একটা নিয়ে গভীর চিন্তায় বিভোর হয়ে আছেন তিনি। বাবাকে এমন চিন্তিত দেখে চৈতি তার কাছে এগিয়ে গেল। বাবার পাশে নিঃশব্দে বসে ডাক দিল, আব্বু। সর্দার সাহেব তাকালেন না। তিনি চিন্তায় এতটাই মগ্ন ছিলেন যে চৈতির ডাক্তার কর্ণঘোর পর্যন্ত পৌঁছায়নি। চৈতি বাবার কাঁধে হাত রাখতেই চমকে ওঠেন সর্দার সাহেব। চকিতে পেছনে ফিরে চৈতিকে দেখে জোরপূর্বক হাসার চেষ্টা করেন। চৈতি সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে আছে সর্দার সাহেবের মুখের দিকে। সর্দার সাহেব ঠোঁটে কোনো রকম হাসি ফুটিয়ে বললেন, আম্মা কিছু বলবি? সর্দার সাহেবের প্রশ্ন শুনে চৈতি বলে উঠল, কি নিয়ে এত চিন্তা করছো আব্বু? সর্দার সাহেব সযত্নে মেয়েকে বুকের মাঝে জড়িয়ে ধরলেন। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, কিছু নিয়ে না আম্মা, যা তুই রুমে গিয়ে একটা ঘুম দে। সর্দার সাহেব যে মিথ্যা বললেন তা বুঝতে অসুবিধা হলো না চৈতির। বাবা যখন এড়িয়ে যেতে চাচ্ছেন বিষয়টা, তখন তা নিয়ে বেশি প্রশ্ন করাটা উচিত হবে না। এতে হয়তো বাবা রেগে যেতে পারেন। চৈতি এক পলক বাবার মুখের দিকে তাকিয়ে সেখান থেকে রুমে চলে গেল। সাথে সাথেই চোখ সরিয়ে নিল চৈতি। দ্রুত এগিয়ে গিয়ে গায়ের উপর পাতলা একটা নকশি কাঁথা টেনে দিল। প্রহন মুচকি হেসে চোখ বন্ধ করা অবস্থায় বলল, তোমারই তো সম্পদ, দেখতেই পারো। উফ, দিন দিন বড্ড অসহ্য হয়ে উঠছেন তো আপনি। বিরক্ত মাখা কণ্ঠে বলল চৈতি। প্রহন শোয়া থেকে উঠে চৈতির দিকে তাকিয়ে শয়তানি হেসে বলল, অসভ্য আমি, তাই না? কি অসভ্যতা আমি করেছি বলো? যদি বলতে না পারো তাহলে আজ তোমাকে অসভ্যতা আমি কি করে বোঝাবো? চৈতি শুকনো ঠোক গিলল, আমতা আমতা করে বলল, আপনি তো এখনই বললেন। প্রহন ভ্রু নাচিয়ে বলল, কি বলেছি? একটু আগেই তো বললেন। কি বলেছি ওটা বলো। আমার সম্পদ। কি তোমার সম্পদ? চোখ মুখ খিচে ফেললো চৈতি। দ্রুত বলল, আপনি আমার সম্পদ। প্রহন হেসে ফেলল। হেসে এসে বলল, যাক, স্বীকার তো করলে যে আমি তোমার সম্পদ। প্রহনের কথা শুনে তাজ্জব বনে গেল চৈতি। অবাক চোখে প্রহনের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, আপনি সত্যি একটা বদলোক। আমি বদলোক, তাই না? এই বদলোকের বদ কাজগুলো দেখবা না বউ? অবশ্য তুমি দেখতে না চাইলেও এখন দেখতে হবে। মানে বোঝাচ্ছি। হঠাৎ করে বাইরে চিৎকারের শব্দ ভেসে এলো। প্রহন চৈতিকে ছেড়ে দিয়ে বলল, তোমার ভাবির চিৎকার শোনা গেল না? দেখছি। চৈতি জলদি করে রুম থেকে বেরিয়ে গেল। বিছানার উপর থেকে টি শার্টটা গায়ে দিয়ে প্রহনও ছুটল চৈতির পিছনে পিছনে। রূপা ফ্লোরে পড়ে দুই হাত দিয়ে পেট চেপে ধরে কান্না করছে। রূপার এমন অবস্থা দেখে ভয় পেয়ে যায় চৈতি। ছুটে যায় রূপার কাছে, রূপাকে জড়িয়ে ধরে উঠে বসায় চৈতি। রূপা অসহায় দৃষ্টিতে চৈতির দিকে তাকিয়ে কাতর কণ্ঠে বলে, আমার বাচ্চা চৈতি, আমার বাচ্চা। বাড়ির সবাই ততক্ষণে এসে হাজির হয়েছে ড্রয়িং রুমে। রূপার মুখে বাচ্চার কথা শুনে থমকে যায় সজীব। সে বাবা হতে যাচ্ছে অথচ সে নিজেই জানে না। বাড়ির সবাই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। জুনাইদার শিফা গিয়ে ধরল রূপাকে। রূপা অসহায় কণ্ঠে জুনাইদার দিকে তাকিয়ে বলল, আম্মা, আমার বাচ্চার কিছু হবে না তো? কথাটা বলে রীতিমতো কেঁদে দিল। বাড়িতে নতুন সদস্য আছে, সেই আনন্দে সবাই আনন্দিত হবে নাকি অঘটনে সবাই শোক প্রকাশ করবে বোধগম্য নয় কারো। জুনাইদা রূপার মাথায় তেল পানি দিয়ে জিজ্ঞাসা করলেন, কি করে পড়েছিস মা? সিঁড়ি নামার সময় পিছলে পড়ে গেছি। শুকনো জায়গায় পিছলে পড়ে কেউ? সজীবের দিকে তাকিয়ে সর্দার সাহেব বললেন, সজীব, রূপাকে এক্ষুনি ডাক্তারের কাছে নিয়ে যা, বেশি ক্ষতি যেন না হয় আবার। সজীব সম্মতি জানিয়ে রুমে চলে যায় শার্ট আর টাকা নিতে। কিছুক্ষণ পরে সে রূপাকে নিয়ে হসপিটালে চলে যায়। চৈতিকে দেখে তাদের মধ্যে কেউ একজন রিফাতকে ফোন করে মাঠে ডাকে। রিফাত সে সময় ঘুমিয়েছিল। চৈতির কথা শুনতেই সব ঘুম এক পাশে রেখে গায়ে শার্ট জড়িয়ে ছুটে যায় মাঠের দিকে। কিন্তু হায়, মাটিকে চৈতিকে দেখতে পেল না সে। যে তাকে ফোন করে ডেকেছিল তার গালে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় মেরে রাগে গজগজ করতে থাকে রিফাত।
তাই তো প্রহনকে নিয়ে জলদি করে ছেলেগুলোর চোখের আড়ালে লুকিয়ে পড়ে বড় একটা গাছের পেছনে। রিফাত চলে গেলে চৈতি প্রহনকে নিয়ে জলদি করে বাড়িতে ফিরে যায়। প্রহন বুঝলো না চৈতির এমন তাড়াহুড়ো করার ব্যাপারটা। বাড়িতে এসে দেখলো সজীব রূপাকে নিয়ে ফিরেছে। রূপার মুখ মলিন, কেমন চুপসে আছে মুখখানি, হয়তো শরীরের ব্যথায়। সজীবকে দেখে জুনায়েদ তা জিজ্ঞেস করলেন, ডাক্তার কি বলেছে আব্বা? বেশি কিছু হয়নি তো? সজীব মাকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে মুচকি হেসে বলল, চিন্তা করো না মা, সব কিছু ঠিক আছে। শুধু রূপা একটু বেশি কোমরে ব্যথা পেয়েছে। তীব্র ব্যথায় দম বন্ধ হয়ে আসা রূপার মন খুশিতে ভরে আছে যে তার অনাগত সন্তানের কোনো ক্ষতি হবে না, হয়তো ভবিষ্যতে। কিন্তু এই নিশ্চয়তা একমাত্র মহান সৃষ্টিকর্তাই দিতে পারবেন। বসুন্ধরা সবে নিশিতিনীর মৃদু আধারে আচ্ছাদিত হচ্ছে। সাজবেলা। আমার নন্দাই দেখি ননদিনীকে চোখে হারাচ্ছে। চৈতি প্রত্যুত্তরে বলল, আরে না ভাবি, ঘড়ি খুঁজে পাচ্ছে না তাই ডাকছে। আর পাবেই বা কি করে, আমি নিজেই তো ড্রয়ারে রেখেছি। বুঝি বুঝি, সব বুঝি। বিয়েটা তোমার আগে আমার হয়েছে তো। এখন যাও, দেখো কেন ডাকছে। চৈতি রূপার রুম থেকে বেরিয়ে চলে গেল নিজের রুমে। রুমে এসে দেখলো প্রহন বিছানায় বসে তার দিকেই তাকিয়ে আছে। চৈতিকে দেখে প্রহন বলল, ঘড়িটা পাচ্ছি না, একটু খুঁজে দাও তো। চৈতি কিছু না বলে ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে ঘড়ি বের করে প্রহনের দিকে বাড়িয়ে দিল। প্রহন মুচকি এসে চৈতির হাত থেকে ঘড়িটা নিয়ে হাতে পড়তে পড়তে বলল, তুমি নিজেই রেখেছো তাহলে? আচ্ছা, আমি নামাজ পড়ে আসি। বলে রুম থেকে বেরিয়ে যাবার সময় থামলো প্রহন। চৈতির দিকে এগিয়ে গিয়ে চৈতির কপালে আলতো করে অধর ছুঁয়ে দিয়ে বলে, নবীর সুন্নত পালন করছি, আসি। চলে যায় প্রহন। মৃদু হাসে চৈতি। ভালোবাসার চাদরে জড়িয়ে রাখার মতন থালার মতো চাঁদ। স্নিগ্ধময় রশ্মি এসে পড়েছে উঠোনের ডান দিকে। বাঁ দিকে গাছ থাকায় সেদিক আধারে চেয়ে আছে। সুন্দর একটা সময় রুমে বসে বিরক্ত হচ্ছিল চৈতি। জুনাইদার রান্নাবান্না মাঝপথে থামিয়ে দিয়ে সবাইকে নিয়ে উঠোনে পাটি বিছিয়ে বসলো। সাদিক কত করে বলল, বনু চল আমরা সবাই ছাদে গিয়ে বসি, উঠানে ঠিক ভালো লাগছে না। কে শুনে কার কথা? চৈতি তো শুনবেই না। সবাইকে নিয়ে উঠোনে পাটি বিছিয়ে বসে গল্প করবে এবং চাঁদের আলোয় ঝালঝাল মুড়ি মাখা খাবে। চৈতির আবদারে সায় দিল সবাই, শুধু সাদিক বাদে। চৈতির এক রোখা যেদের কাছে জিম্মি হয়ে অবশেষে সাদিক নিজেও রাজি হয়ে যায়। ছোট করে বলল, শুরু করো। চৈতি মুচকি হেসে বোতল ঘোরায়। বোতলের মুখ যার দিকে যাবে সে আগে গান গাইবে। পরের বার যার দিকে যাবে তাকে প্রথম জনের গাওয়া গানের শেষ অক্ষর দিয়ে গাইতে হবে। খেলার নিয়ম মাফিক বোতলের মুখ গিয়ে থামলেও শিফার দিকে। শিফার উদ্দেশ্যে চৈতি বলল, ছোট ভাবি আমার দিকে থেমেছে আগে, তাহলে তুমি তো আগে গাইবে তাই না? শুরু করো। সবার সামনে গান গাইতে শিফার একটু লজ্জা করছিল। কিছুক্ষণ চুপ করে থেকে হালকাকে সে গলা পরিষ্কার করে গাইল। থামলো শিফা। হাততালি দিয়ে উঠল সবাই। সাদিক মুচকি হেসে বলল, বাহ, সুন্দর গেয়েছো তো শিফা। স্বামীর প্রশংসা শুনে লাজুক হাসে শিফা। চৈতি ফের বোতল ঘোরায়। বোতলের মুখ গিয়ে থামে রূপার দিকে। রূপা আমতা আমতা করে বলল, অন্তস্থ অ দিয়ে তো কোনো গান পারি না। চৈতি দ্বিমত করে বলল, অ দিয়ে কেন, আ দিয়ে গাও। রূপা চৈতির কথা অনুযায়ী আ দিয়ে গাইল। আমাদের গল্পগুলো অল্প সময় ঘর পাতালো, তারপর পথ হারালো তোমায় আমায় মিলে। আগে যদি বুঝতো তারা মনের নদীর তল পাবে না, বেহায়া মুখ পোড়াতো অন্য কোথাও গিয়ে। তোমার দুইজন একই, অদ্ভুত তো। শুরু করলে আ দিয়ে আর শেষ করলে অ দিয়ে। চৈতির কথা শুনে হেসে ফেলল সবাই। রূপা ধীর কণ্ঠে বলল, এখন কোনো গানই মনে পড়ছে না, এমনিতেই সারাদিন এটা ওটা ঠিক মনে পড়ে। চৈতি আবারও বোতল ঘোরালো। এইবার থামলো প্রহনের দিকে মুখ করে। চৈতি ওরে বলে উঠে। প্রহন দুই হাত দিয়ে কান চেপে ধরে বলে, শুধু শুধু এমন চিৎকার দেওয়ার কি আছে? চৈতি খুশিতে গদগদ করে বলে, কত কিছু আছে জানেন আপনি? আপনার গান শুনতে পাবো এই প্রথম। আহা। প্রহন বিড়বিড় করে বলল, কাকের গলার কাকা নামক গান শুনতে চাও বললেই পারতে, অনেক আগে শোনাতাম। চৈতি চোখ পাকিয়ে ধমকের স্বরে বলল, এখন জলদি গান তো, সময় চলে যাচ্ছে। প্রহন চৈতির দিকে ফিরে বসলো। নেত্রপল্লব চৈতির মুখশ্রীর দিকে তাক করে চেয়ে রইল। কি অদ্ভুত মায়াময়ী লাগছে তার কিশোরী বউকে। চাঁদের মোহনীয় আলোয় আরো বেশি মোহনীয় লাগছে যেন। তার সামনে হাসি মুখে বসে থাকা প্রেয়সীর দিকে তাকিয়ে প্রেমাসক্ত প্রেমিক সুরেলা গলায় গেয়ে ওঠে। অবাক হয়ে যায় সবাই। প্রহন হেসে ফেললে বাকিরাও খিলখিল করে হেসে ওঠে। চৈতি লজ্জা পেয়ে যায়। খেলবো না আমি আর। কথাটা বলে সেখান থেকে উঠে রুমে চলে যায় চৈতি। প্রহনও উঠতে গেলে রূপা বলে ওঠে,
যান নন্দাই সাহেব, আমার ননদ দিকে আরো কয়েক গুণ লজ্জায় ফেলতে যান। রূপার কথা শুনে মুখে হাত দিয়ে হাসে শিফা, সাথে সজীব সাদিকও। সেদিন রাতে ঈশার নামাজ পড়ে বাড়ি ফিরেন রেদওয়ান চৌধুরী এবং সর্দার সাহেব। দুপুর থেকেই শরীরটা খারাপ লাগছিল সর্দার সাহেবের, তবুও দাঁতে দাঁত চেপে শরীরের সব খারাপ লাগা হজম করছেন তিনি। বসার ঘরে সোফায় বসে বসে রেদওয়ান চৌধুরীর সঙ্গে টুকিটাকি কথা বলার মাঝখানে রেদওয়ান চৌধুরী বলে উঠলেন, ভাই আপনি বই পড়েন তো? সর্দার সাহেব কথা বলছিলেন প্রহন আর চৈতিকে নিয়ে, যে তাদের সম্পর্কটা স্বাভাবিক হয়েছে কিনা সেই বিষয়ে। তার মধ্যে হঠাৎ বইয়ের কথা বলায় কিঞ্চিত বিরক্ত হলেন সর্দার সাহেব। কিয়ৎক্ষণ রেদওয়ান চৌধুরীর মুখশ্রীর দিকে চেয়ে থেকে বললেন, বেআই সাহেব, আমি আপনাকে কিছু কথা জিজ্ঞেস করছিলাম। রেদওয়ান চৌধুরী নড়ে চড়ে বসে বললেন, আসলে হলো কি? রেদওয়ান চৌধুরীর কথা সম্পূর্ণ না করতে মিসেস ইয়াসমিন বললেন, আসলে নকলে কিছু না, বিষয়টা হচ্ছে কি ভাই, আপনার ভাইয়ের এখন একটু বই পড়তে হবে, না হলে খাবার খাবে যে ওইগুলো হজম হবে না। মিসেস ইয়াসমিনের কথা শুনে মৃদু হাসলেন সর্দার সাহেব। রেদওয়ান চৌধুরীর কাঁধে হাত রেখে বললেন, যান ভাই, আপনি বরং বই পড়ুন। এই বইগুলো আমার জীবনটা বরবাদ করে দিল। বিড়বিড় করতে করতে জুনাইদার কাছে চলে গেলেন মিসেস ইয়াসমিন। রেদওয়ান চৌধুরীও সুযোগ পেয়েছেন বই পড়ার, সেই সুযোগ কাজে লাগানোর জন্য চলে গেলেন রুমে। আসার সময় যতগুলো বই নিয়ে এসেছেন সেগুলো পড়ে শেষ করতে হবে, তো না হলে যে বইগুলো তাকে দারুণ লজ্জা দিবে। বই পড়ুয়া হয়ে বইয়ের দেওয়া লজ্জা সহ্য করা কষ্টদায়ক বটে। খাবার খেয়ে যে যার রুমে চলে গেছে। রূপা আর শিফা সবকিছু গুছিয়ে তারাও রুমে চলে গেল। লাইটের আলোয় আলোকিত হয়ে থাকা সর্দার বাড়ি অল্প সময়ের মধ্যে অন্ধকারের মাঝে হারিয়ে যায়। ঘড়ির কাঁটা টিকটিক করে জানান দিচ্ছে রাত্রি তখন 12:45। গ্রাম্য এলাকা, মধ্য রাতেই দূর থেকে শিয়ালের ডাক ভেসে আসছে। একদল কুকুরও ডেকে উঠল, ঝিঝি পোকার ডাক। গভীর রাতে এইসব ডাকে ভয় পাবে না এমন মানুষ হাতে গোনা কয়েকজন। কোনো কিছু তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা। মাঝরাতে ঘুম ভাঙলে কেমন সব ভুতুরে কাহিনী মাথায় আসে বুঝে না চৈতি। বাড়ির পেছনের বাড়ঝাড় থেকে হুতুম প্যাঁচার ডাক শুনে ভয়ে প্রহনকে পেছন থেকে খামচে ধরে। ঘুমের ঘোরে প্রহন জিজ্ঞাসা করলো, কি হয়েছে চৈতি, ঘুমাচ্ছ না কেন? চৈতি আরেকটু জোরে ধরে বলল, ভূত। ঘুমের মধ্যে হাসে প্রহন। চৈতির দিকে ফিরে চৈতিকে জড়িয়ে ধরে ঘুম ঘুম কণ্ঠে বলে, ভূত বলতে কিছু হয় না বুঝছো, জিন বলতে হয়। এখন ঘুমাও। চৈতি মনে মনে প্রহনকে বকা দিল। বকতে বকতে বলল, ভূতের ভয় দূর করতে গিয়ে আসল জিনের ভয় এনে দিল খাটাস একটা। রজনীর অমা পুরোপুরি কাটেনি এখনো। মদিনী মৃদু আভায় আলোকিত। হিমেল হাওয়া বয়ে যাচ্ছে নিস্তব্ধ পরিবেশে। পূর্ব দিগন্তের অম্বর লালচে প্রভায় বিভাসিত হওয়ার প্রস্তুতি নিচ্ছে। তপ্ত আদিত্যের উদয় হবে জানান দিচ্ছে প্রকৃতি। গ্রাম্য এলাকা, খুব ভোরে জেগে ওঠা পাখিদের কিচিরমিচির শব্দে মুখরিত চারপাশ। দূরে কোথাও থেকে মোরগের ডাক ভেসে আসছে, স্পষ্ট শুনতে পেল চৈতি। ঘুমন্ত মানবের উত্তপ্ত নিঃশ্বাস আছড়ে পড়ছে গলার কাছটায়। বেসামাল চুলগুলো বালিশের উপর এলোমেলো হয়ে ছড়িয়ে আছে। ঘুমিয়ে পড়েছে প্রহন। চৈতি বিছানা থেকে নেমে দাঁড়ালো। ভাজে ভাজে থাকে শাড়িটা কুঁচকে গেছে। টান টান করে শাড়ি ঠিক করে জানালা মেলে দিল। জানালা খুলতেই হিমশীতল বাতাস এসে ছুঁয়ে দিল চৈতির গা। পরম শান্তিতে নেত্রপল্লব বুঝে ফেলল। বাইরেই আবছা আলো বিরাজমান। ফজরের নামাজের সময় এখনো শেষ হয়নি, একটু পরেই শেষ হয়ে যাবে। চৈতি আবারও প্রহনের কাছে এগিয়ে যায়। কাঁধে হাত রেখে মৃদু ধাক্কা দিয়ে ডাকে, শুনছেন? উঠুন না, ফজরের নামাজের সময় পার হয়ে যাচ্ছে। প্রহন ঘুমের মধ্যেই উঠে বসে। চৈতি ওয়াশরুমে যেতে যেতে বলে, তাড়াতাড়ি উঠে উজু করে আমার রুমে নামাজ পড়ে নিন, মসজিদে যাওয়ার সময় নেই। দুই হাত দিয়ে চোখ কচলিয়ে দৃষ্টি পরিষ্কার করে। লম্বা হাই তুলে বালিশের পাশ থেকে মোবাইল নিয়ে সময় দেখে চট করে উঠে দাঁড়ায়। চৈতি দ্রুত উজু করে বের হতে বলে জানলার পাশে দাঁড়িয়ে বাইরের দিকে দৃষ্টি নিক্ষেপ করে। শহরের মতো কোনো গাড়ি দেখতে পেল না। শহরের হিজিবিজি গাড়ির হর্নে মানুষের কোলাহল নেই, উঁচু উঁচু অট্টালিকাও নেই। বাইরে দৃষ্টি দিলে শুধু সবুজ আর সবুজ। সুন্দর অনুভূতি। ওয়াশরুমের দরজা খোলার আওয়াজ পেয়ে প্রকৃতির চিন্তা থেকে বেরিয়ে আসে প্রহন। চৈতিকে পাশ কাটিয়ে দ্রুত ওয়াশরুমে চলে যায়। প্রহন অজু করে বের হতে হতে চৈতি নামাজে দাঁড়িয়ে যায়। প্রহন বের হলে দুজন একসাথে নামাজ আদায় করে নেয়। ফজরের নামাজের মধ্য দিয়ে সুন্দর একটা দিনে শুরু করে একজোড়া দম্পতি। সর্দার সাহেব বেলকনিতে রাখা আরাম কেদারায় বসে চোখ বন্ধ করে তসবি পড়ছেন। রাতে ঠিকমতো ঘুম হয়নি তার। জুনাইদা বিছানা গুছিয়ে সর্দার সাহেবের পাশে গিয়ে দাঁড়ালেন। শান্ত কণ্ঠে বললেন, চা খাবেন? 1 কাপ চা বানিয়ে এনে দেব?
সর্দার সাহেব ডানে বামে মাথা নাড়িয়ে না জানালেন। তা দেখে জুনাইদা বললেন, তার চেয়ে বরং এটাই ভালো, নিজের চিন্তা নিজের কাছেই থাক। সর্দার সাহেব কথা না বাড়িয়ে বললেন, চৈতিরা আজ চলে যাবে সকাল 10টায়। ওদের জন্য নাস্তার ব্যবস্থা করো। আমার জন্য আজ চা লাগবে না। সে কি কথা, মাত্র গতকাল আসলো মেয়েটা আর আজই চলে যাবে? এটা কেমন দেখাই বলুন তো? দেখো জুনাইদা, মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছি। আমরা চাইলেও ওকে আমাদের কাছে রাখতে পারবো না। আর তুমি তো জানোই রিফাতের কথা, ও যে গ্রামে আছে এখন। সর্দার সাহেবের শেষের কথাটুকু শুনে বুঝতে অসুবিধা হলো না জুনাইদার। এই নিয়ে যে তার স্বামী চিন্তিত, তিনি আর কি বলবেন। বাবা হয়ে মেয়ের ভালোটাই যে চান তা তো আর নতুন কিছু নয়। জুনাইদা চলে গেলেন। মেয়ের পছন্দের নাস্তা বানাতে হবে যে, আবার কখন মেয়েকে নিজের হাতের বানানো খাবার খাওয়াতে পারবেন জানা নেই। ঘড়ির কাঁটায় তখন সকাল 8টা। চৈতিদের বাড়ির কিছুটা সামনে রফিক মিয়ার টঙের দোকান। এলাকার মুরব্বীদের অনেকেই অবসরে সেখানে বসে চা সিগারেট খান এবং ঠান্ডা দেন। কিন্তু আজ সকাল থেকে সেই টঙের দোকান দখল করে রেখেছে রিফাতের চেলারা। চৈতিদের বাড়ির আশেপাশেও ঘুরঘুর করছে কয়েকজন। রেদওয়ান চৌধুরীকে সাথে নিয়ে রফিক মিয়ার হাতে দারুণ এক চা খেতে যেতে চেয়েছিলেন সর্দার সাহেব। মাথা থেকে রিফাতের চিন্তা ঝেড়ে ফেলে আবার আগের মতো স্বাভাবিক হতে চেয়েও একঝাঁক চিন্তায় আটকে পড়লেন বাড়ির বাইরে এসে। রফিক মিয়ার দোকানে বেঞ্চে বসে থাকা সেদিনকার সেই ছেলেটা যে রিফাতের হাতে থাপ্পড় খেয়েছিল মাঠে, নাইম বলল, আসসালামু আলাইকুম চাচা। ভাইয়ের হবু শ্বশুর বলে সালাম দিলাম। ভাবিকে শ্বশুর বাড়ি থেকে নিয়ে এসে ভালোই করেছেন। ভাইয়ের একটা সুযোগ হলো। নাইমের কথা শুনে রাগ হচ্ছে সর্দার সাহেবের, কিন্তু তিনি রাগারাগি করতে চান না। তাই তাদের পাশ কাটিয়ে চলে আসার সময় পিছন থেকে কেউ একজন বলে উঠল, ও হবু শ্বশুর আব্বা, আপনার মেয়েকে আমার সাথে বিয়ে দিয়ে দেন, হোক না বাসি, তাতে কিচ্ছু হবে না। সর্দার সাহেব পিছনে ফিরে দেখেন রিফাত দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ে চোখে মুখে শয়তানি হাসি ফুটিয়ে কোমরে হাত রেখে সর্দার সাহেবের দিকে তাকিয়ে আছে। ধীরে ধীরে সর্দার সাহেবের দিকে এগিয়ে আসতে আসতে বলল, কি দিবেন না বিয়ে? সর্দার সাহেব দাঁতে দাঁত চেপে বললেন, তোর লজ্জা করে না আমাকে এই কথা বলতে? আমার মেয়ের বিয়ে হয়ে গেছে। তোর কাছ থেকে দূরে রাখার জন্যই আমি ওকে না চাইতেও বিয়ে দিয়ে দিয়েছি। ঠোঁট কামড়ে হাসে রিফাত। গাল ঘুরিয়ে ডান হাতে তর্জনীর আঙ্গুল দিয়ে বাঁ গালে চুলকাতে চুলকাতে বলে, তাহলে একদিনের জন্য আমাকে দিয়ে দিন। রিফাত মুখটা সর্দার সাহেবের মুখের কাছে নিয়ে গিয়ে বলে, খেয়ে ছেড়ে দেবো প্রমিস। ঠাস ঠাস করে দুটো থাপ্পড় পড়ে রিফাতের দুই গালে। সর্দার সাহেব পায়ের জুতা খুলে হাতে নিয়ে রিফাতের কাঁধে এক বাড়ি দিয়ে রাগান্বিত কণ্ঠে বললেন, কুত্তার বাচ্চা, তোর এত বড় সাহস আমার সামনে দাঁড়িয়ে আমার মেয়েকে নিয়ে এত বাজে কথা বলিস? তোরে আমি আজ জেলের ভাত খাওয়াবো। রিফাতের চোখ থেকে আগুন বের হচ্ছে যেন, ক্রোধে চোখ লাল হয়ে আছে। এক দৃষ্টিতে সর্দার সাহেবের মুখের দিকে তাকিয়ে আছে। সর্দার সাহেব মাথায় হাত দিয়ে চোখ বন্ধ করে ফেললেন। চিৎকার করে কান্না করতে মন চাচ্ছে তার। কোনো অভিশাপের কারণে রিফাতের মতো বাজে গুন্ডে একটা ছেলে চোখ পড়ল তার মেয়ের উপর। মাটিতে বসে চিৎকার করে আল্লাহকে ডেকে কান্না করতে চাচ্ছেন তিনি, কিন্তু পারবেন না। কারণ তিনি একজন পুরুষ, একজন বাবা, একজন স্বামী। আর একজন বাবাকে সব পরিস্থিতিতে শক্ত থাকতে হয়। একজন পুরুষ হলে সবার সামনে চিৎকার করে কান্না করা যায় না, যতই কষ্ট হোক না কেন। তা একান্তই নিজের মধ্যে লুকিয়ে রাখতে হয়। চোখের পানিটা লুকোতে হয় লোকচক্ষুর আড়ালে। সর্দার সাহেব কিছুটা বুঝতে পারছেন এর পরবর্তী সময়টা ভালো যাবে না। নিশ্চিন্তে কাটাতে পারবেন না, ঘুমাতে পারবেন না অনেক রাত। সর্দার সাহেব হাঁটতে গিয়ে তাল সামলাতে না পেরে পড়ে যেতে চায়। হাসি খুশি মুখটা হঠাৎ করেই ফ্যাকাশে হয়ে যায়। ভয়ে গলা দিয়ে কোনো শব্দ আসছে না। রোহন সেই সময় চৈতিকে খুঁজতে খুঁজতে রান্নাঘরের দিকে এগিয়ে আসে। ভেতরে ঢুকে সামনে তাকাতে আতকে চিৎকার করে উঠল, চৈতি! দ্রুত চৈতির কাছে গিয়ে জগের পানি ঢেলে দেয় চৈতির গায়ে। আগুন নিভে যায়, কিন্তু আগুনের আঁচ কাঁধের দিকে লাগায় সেখানটা লাল হয়ে গেল। প্রহনের চিৎকার শুনে দৌড়ে আসেন বাড়ির সবাই। আগুন নেভানোর পর চৈতি ক্লান্তি মাখা দৃষ্টিতে এক পলক প্রহনের মুখের দিকে তাকিয়ে জ্ঞান হারিয়ে পড়ে যেতে যেতেই প্রহন চৈতির কোমর জড়িয়ে ধরে আগলে নিল। বাড়ির সবাই রীতিমতো ভয় পেয়ে গেছেন। চৈতিকে পাজাকুলা তুলে রুমে নিয়ে গেল প্রহন। পেছনে পেছনে সবাই গেল। জুনাইদা তো এক প্রকার কান্নাকাটি শুরু করে দিয়েছেন। সর্দার সাহেব বাড়ি ফিরেছেন কিনা দেখতে রান্নাঘর থেকে বেরিয়েছিলেন তিনি। কে জানতো সেই সময় এত বড় দুর্ঘটনা ঘটে যাবে। চৈতিকে বিছানায় শুইয়ে দিয়ে চোখে মুখে পানির ঝাপটা দিল। বেশ কিছুক্ষণ পর জ্ঞান ফিরে আসে চৈতির। মিসেস ইয়াসমিন এবং জুনাইদা সৃষ্টিকর্তার দরবারে হাজার হাজার শুকরিয়া আদায় করে।
জুনাইদা চৈতির কপালে চুমু দিয়ে বলল, এমন অঘটন কি করে ঘটতে চাচ্ছিল চৈতি? চৈতির চোখে মুখে এখনো ভয়ের ছাপ স্পষ্ট। নিজের গায়ে আগুন জ্বলতে দেখলে যে কেউই ভয় পেয়ে যাবে। প্রহন চৈতির মুখের দিকে তাকিয়ে জুনাইদার উদ্দেশ্যে বলল, আম্মু, এখন এসব কথা আর বলিয়েন না। চৈতি ভয় পেয়ে আছে, বাদ দেন। জুনাইদাও আর কিছু বললেন না। নিচ থেকে সর্দার সাহেবের ডাক শুনতে পেলেন। জুনাইদার নাম ধরে ডাকছেন তিনি। সচরাচর এমন নাম ধরে ডাকেন না। জুনাইদা চৈতির রুম থেকে বেরিয়ে গেল সর্দার সাহেবের কাছে। কাঁধের আঁচ লেগে যাওয়া অংশটায় জ্বালাতন অনুভব করল চৈতি। জুনাইদার পিছু পিছু ততক্ষণে সবাই বের হয়ে গেছে, শুধু প্রহন ছাড়া। চৈতি প্রহনের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল, কাঁধের অংশটা জ্বলছে। প্রত্যুত্তরে প্রহন রেগে গিয়ে বলল, একটা থাপ্পড় দিব মেয়ে তোমাকে। এত বেখেয়ালি মানুষ হয়? আমি যদি আজ না যেতাম তোমার কি হতো বলো তো? আমি কতটা ভয় পেয়ে গিয়েছিলাম জানো তুমি? এক মুহূর্তের জন্য মনে হয়েছিল আমার নিজের কলিজায় আগুন লাগিয়ে দিয়েছে কেউ। এমনিতেই কত বড় একটা বিপদ থেকে রক্ষা পেল চৈতি। ভয় তো তার নিজের জীবনটাই শেষ। তার উপর প্রহনের এমন রাগান্বিত কথায় অভিমানীটার অভিমান গাঢ় হলো আকাশচুম্বী। প্রহন চৈতির মুখোমুখি বসল। চৈতি মুখ ফিরিয়ে নিল অন্যদিকে। প্রহন গম্ভীর কণ্ঠে বলল, পোড়া জায়গায় মলম লাগানোর জন্য কোনো মলম আছে? প্রত্যুত্তর করল না চৈতি, চুপ করে বসে রইল। প্রহন আবারও জিজ্ঞেস করলো, উত্তর পেল না। চৈতির এক রোখা জেদ। হাল ছেড়ে দিয়ে প্রহন রুম থেকে বেরিয়ে যায়। প্রহনের চলে যাওয়ার দিকে এক নজর চেয়ে থাকে চৈতি। মুখ ভেঙচি দিয়ে বলল, পুরো মরে গেলেই পারতাম, এত বকা শুনতে হতো না। গরুগম্ভীর মুখ করে মেঝের দিকে তাকিয়ে বিছানায় বসে আছে সর্দার সাহেব। তার পাশেই জুনাইদা শাড়ির আঁচল দিয়ে শুধু চোখের পানি মুছছেন। বিরক্ত নিয়ে জুনাইদার দিকে তাকালেন সর্দার সাহেব। রাশভারী বিরক্ত মাখা গলায় বললেন, উফ জুনাইদা, তোমরা কিছু কিছু মেয়ে এত ছিক কাঁদুনে হও কেন বুঝি না। এই জন্যই তোমাকে সিরিয়াস কিছু বলি না আমি। সর্দার সাহেব এসব কথা শুনে তেতে উঠলেন জুনাইদা। আমার মেয়েকে নিয়ে এমন সব কথা শুনলে আমার কষ্ট হবে না? কোথাকার কোন গুন্ডা আমার মেয়েকে নিয়ে এত নিচু কথা কি করে বলতে পারলো? মেয়েটার ভবিষ্যতে কি আছে তা ভাবতেই আমার কষ্ট হচ্ছে। তার উপর জানেন আজকে কি হয়েছে? সর্দার সাহেব সন্দিহান দৃষ্টিতে জুনাইদার দিকে তাকিয়ে বললেন, কি হয়েছে? কিছুক্ষণ আগেই চৈতির গায়ে আগুন লেগে গিয়েছিল। শাড়ির আঁচল থেকে আগুন ছড়িয়ে পড়তে পড়তে পড়েনি। প্রহন দেখে তাড়াতাড়ি পানি ঢেলে নিভিয়ে দেয়। জুনাইদার মুখে এহেন কথা শুনে বসা থেকে উঠে দাঁড়িয়ে পড়লেন সর্দার সাহেব। এত চিন্তা তিনি নিতে পারছেন না। জুনাইদার দিকে তাকিয়ে বললেন, এই কথা তুমি আমাকে আগে বলো নাই কেন? এখন বলতে আসছো? ব্যাককেল মহিলা। জুনাইদার উত্তর শোনার আগেই রুম থেকে হনহন করে হেঁটে বেরিয়ে যান সর্দার সাহেব। উদ্দেশ্য চৈতির রুম। চৈতির রুমের দরজা খোলাই ছিল। সর্দার সাহেব সোজা ঢুকে গেলেন। প্রত্যেকবারের মতো নক করলেন না। এই মলম না লাগানোর জন্য কত দ্বিধা চৈতির। তাকে থাপ্পড় দিবে বলেছে প্রহন, সে তো লাগাবেই না। প্রহন যে তখন বেরিয়ে গেল, আসলে সে ফার্মেসি থেকে পোড়ার মলম আনতে গিয়েছিল। অনেক জোর জবস্তি করে চৈতির কাঁধে মলম লাগাতে সক্ষম হলো সে। প্রথমে রাজি না হলেও যখন প্রহন মলম লাগিয়ে দেয় তখন আরামে চোখ বুজে ফেলে চৈতি। ঠান্ডা মলমের ছোঁয়ায় এক অন্যরকম শান্তি লাগলো তার। আরাম কেদারায় বসে বসে বাইরের পরিবেশ দেখছেন সর্দার সাহেব। দেখছেন বললে ভুল হবে, তার দৃষ্টি সেদিকে, কিন্তু মন ধ্যান সব অন্যদিকে। চৈতিকে নিয়ে এত চিন্তা তার মাথায় ধরছে না। যেদিন থেকে রিফাতের নজর চৈতির দিকে পড়েছে সেদিন থেকেই সর্দার সাহেবের চিন্তা এক ধাপ করে বাড়তে চলেছে। মেয়েকে বিদায় দিয়েও সেই চিন্তা থেকে মুক্তি পেলেন না তিনি। দুপুরে খাবার টেবিলে বসে সবাইকে জানিয়ে দিয়েছিলেন চৈতি বিকেলেই বাড়ি ফিরে যাবে। এদিকে প্রহন আর কত মিথ্যা কথা বলে ছুটি নিবে। বাবার কথা শুনে মন খারাপ হয়ে যায় চৈতির। সবে তো গতকাল এসেছিল বাড়িতে, তাহলে আজই কেন চলে যেতে হবে? অদ্ভুত। বিছানায় বসে বসে মোবাইলে কিছু একটা করছিল প্রহন। রাগে কপালে রগ ফুলে উঠেছে। মুখে কথা নেই দুজনার কারোরই। মিনিট 5 পর নীরবতা ভেঙে চিন্তিত কণ্ঠে সর্দার সাহেব বললেন, আমি তো তোমাকে সব বললাম প্রহন। আমার মেয়ের সম্পূর্ণ নিরাপত্তার দায়িত্ব আমি তোমাকে দিলাম। চৈতির প্রতি আমার যে টান ভালোবাসা তা আমি দেখেছি। আমি আশা করছি আমার মেয়ের জীবনটা নষ্ট হতে দিবে না তুমি। ছোট থেকে আমি আমার মেয়েকে অনেক আদর যত্ন করে বড় করেছি। মেয়েটা আমার অনেক বেশি আদুরে। আমার মৃত্যুর পরও আমার মেয়েটার একটু খেয়াল রেখো তুমি। প্রহনের দৃষ্টি এত সময় ধরে বেলকনির বাহিরে আকাশের দিকে ছিল। সর্দার সাহেবের কথা শুনে তার দিকে তাকিয়ে
লম্বা করে শ্বাস ফেলে বলল, প্রথমে চৈতির বয়স কম থাকায় আমি ওকে বিয়ে করতে রাজি ছিলাম না। একজন শিক্ষিত মানুষ হয়ে এটা করতে আমার বিবেকে বাধছিল, কিন্তু শেষ পর্যন্ত মা বাবার জোরাজোরিতে বিয়ে করতেই হয়েছে। 3 বার কবুল বলার পর থেকে অচেনা অল্প বয়সী কিশোরী মেয়েটার প্রতি এক অন্যরকম টান অনুভব হয়। আমি নিজের মাঝে কারণ খুঁজতাম, কেন চৈতিকে এত অল্প বয়সে বিয়ে দেওয়া হলো। আর্থিক অবস্থা বা অন্য কোনো দিক দেখলাম না যে এত কম বয়সে মেয়ের বিয়ে দিতেই হবে। প্রহন একটা দীর্ঘশ্বাস ফেলে আবারও বলল, আজ জানলাম আসল কারণটা। যেখানে মেয়েটার জীবন নিয়ে আতঙ্কে আছে পরিবারের সবাই, সেখানে বিয়ে দিয়ে মেয়েকে দূরের কোথাও পাঠিয়ে দেওয়াই হয়তো আপনাদের সঠিক মনে হয়েছিল সেই সময়টাই। কিন্তু বাবা, আমি একটা কথা বলি, রাগ করবেন আশা করছি। এমন অল্প বয়সী মেয়েদের যত ধরনের সমস্যাই হোক না কেন, এত কম বয়সে বিয়ে দেওয়াটা উচিত না। এত কম বয়সে বিয়ে দেওয়ার ব্যাপারটা কখনোই কোনো সমস্যার সমাধান হতে পারে না। এতে মেয়েটার মানসিক এবং শারীরিক সব ধরনের সমস্যার সৃষ্টি হয়। মেয়েদের জন্য বিয়ে নামক বাঁধনটা সবকিছুর জোড়া দেওয়ার জিনিস হতে পারে না। এক নিঃশ্বাসে কথাগুলো বলে দম ছাড়ল প্রহন। বসা থেকে উঠে দাঁড়ালো রুম থেকে যাওয়ার উদ্দেশ্যে। ওরে পেলে আমি যে কি করব তা শুধু মহান আল্লাহ তাআলা জানেন। কাপড় চোপড় সব গুছানো শেষে বিছানায় বসলো চৈতি। কাঁধের পোড়া জায়গায় মলম লাগানোর জন্য তেমন একটা কিছু হয়নি, একবার লাগানোতেই ঠিক হয়ে গেছে। প্রায় 1 সপ্তাহ থাকার জন্য এসেছিল কত আশা নিয়ে, কিন্তু সেগুড়ে বালি। প্রহনের নাকি বাড়িতে কি কাজ পড়ে গেছে, তাই তো এই দুপুরে খাবারের পর রওনা দিবে বাড়ির পথে। অথচ সত্যিটা তার নিজের অজানা। সব সত্যি যদি চৈতিকে জানিয়ে দেওয়া হয়, তবে তো মেয়েটা চিন্তা করতে করতেই অসুস্থ হয়ে পড়বে। এইদিকে স্কুলে নাকি পরীক্ষাও আছে, পড়ালেখা করতে হবে তো নাকি। সব চিন্তা একপাশে সরিয়ে রেখে দুপুরে বেশ আয়েশ করে শাশুড়ির হাতে রান্না করা মজাদার খাবার খেয়ে বিছানায় গা এলিয়ে দিয়েছে প্রহন। প্রতিদিনের তুলনায় একটু বেশিই খাওয়া হয়ে গেছে আজ। চৈতির পাশে আরাম করে চোখ বন্ধ করে শুয়ে আছে। বিছানায় হেলান দিয়ে বসে বসে প্রহনের কানের কাছে ঘ্যান ঘ্যান করছে চৈতি। মাত্র তো গতকাল আসলাম, আজ আবার চলে যেতে হবে? বলি এত জলদি কেন যেতে হবে শুনি? আরো 2-1 দিন থাকলে তো একটু শান্তি লাগতো মনে। প্রহন সেই অবস্থায় জবাব দিল, আমাদের বাড়ির চালগুলো শেষ করতে হবে তো নাকি? মাস শেষ হয়ে যাচ্ছে, চাল শেষ হলো না। প্রহনের কথার আগামাতে কিছুই বুঝলো না চৈতি। চোখ ছোট ছোট করে বলল, চালের সাথে মাসের কি সম্পর্ক? চাল ডাল তেল এর জন্য কি মাস শেষ হতে হবে? এই সব জিনিস তো যখন তখন শেষ করতে পারে, মাসের শুরুতে কিংবা মাসের মাঝামাঝি সময়। প্রহন শোয়া থেকে উঠে বসতে বসতে বলল, এটাই তো, বেড়াতে আসলেও কয়েকদিন পর বা কয়েকদিন আগেও ফিরে যেতে হয়। কত গুরুত্বপূর্ণ কাজ পড়ে যেতে পারে, ধারণা আছে তোমার? গুরুত্বপূর্ণ না ছাই, সব আকাজ। মিথ্যা বলে ছুটি নিয়ে আসতে পারে, আর 2 দিনও আমার বাপের বাড়িতে থাকতে পারে না, যত সব। রাগে গাল ফুলিয়ে রুম থেকেই চলে গেল চৈতি। চৈতির চলে যাওয়ার দিকে তাকিয়ে মুচকি এসে বালিশ বুকে জড়িয়ে আবারও শুয়ে পড়ল। আপাতত শরীরে শান্তি দরকার, পরে না হয় রাগিনী বাচ্চা বই রাগ ভাঙানো যাবে। জুনাইদার পাশেই বসে মুখে পান পুড়ে দিয়ে চিবোচ্ছিলেন মিসেস ইয়াসমিন। জুনাইদার চোখ মুখ কেমন যেন শুকিয়ে আছে। ইয়াসমিনকে পান বানিয়ে দিলেও নিজের জন্য বানালেন না তিনি, দেখেই বোঝা যাচ্ছে কোনো কিছু নিয়ে চিন্তিত। মিসেস ইয়াসমিন ভ্রু কুচকে কিছুক্ষণ চুপ করে তাকিয়েছিলেন জুনাইদার মুখের দিকে। কিয়ৎক্ষণ পর জুনাইদার হাতের উপর হাত রেখে বললেন, আপা, আপনি কি কোনো কিছু নিয়ে বেশি চিন্তিত? না মানে আপনার মুখ দেখে বোঝা যাচ্ছে আপনি হয়তো কিছু নিয়ে চিন্তা করছেন। সমস্যা না হলে আমার সাথে ভাগাভাগি করতে পারেন। মিসেস ইয়াসমিনের কথা শুনে তার দিকে এক নজর তাকালেন জুনাইদা। দীর্ঘশ্বাস ত্যাগ করে বললেন, কি নিয়ে আর চিন্তা করব বলুন আপা? মেয়েকে নিয়েই তো যত চিন্তা। ওই রিফাতের কুনজর থেকে যে কবে আমার মেয়েটা মুক্তি পাবে আল্লাহ জানে। আল্লাহ ভরসা আপা, কোনো কিছু নিয়ে বেশি চিন্তা করবেন না। খারাপ কিংবা ভালো যাই হোক না কেন, বেশি চিন্তা করা উচিত না। ভালো কিছুর সময় বেশি আশা বা চিন্তা করলে তার বিপরীত হয়, আর খারাপ কিছুর সময় খারাপ জিনিসগুলাই বেশি হয়। আমাদের ভাগ্য কেমন তা দেখেন আপা। চাইলেও মেয়েকে 3-4টা দিন নিজের কাছে রাখতে পারছি না। মাঝে মাঝে তো মন চাই মেয়ের কুৎসিত বানিয়ে ফেলে নিজের কাছে আঁকলে রাখি। আমার মেয়েটাকে এত সুন্দর হতে কে বলেছিল? যার জন্য তাকে নিয়ে এত চিন্তা, যার তার চোখ পড়ে তার উপর। আমরা মেয়েকে বেশি ভালোবাসি, তাই তো আমাদের সাথে এমন হতে হচ্ছে।
জুনাইদার প্রতি উত্তরে মিসেস ইয়াসমিন শুধু একটা কথাই বললেন, সব আল্লাহর ইচ্ছা আপা। মহান আল্লাহ তাআলা যা করেন সৃষ্টি কল্যাণের জন্যই করেন। হয়তো আমরা পাপী বান্দারা তার উপলব্ধি করতে পারি না, ব্যর্থ হই বারবার। আল্লাহ ভরসা। প্রহনের সাথে রাগ করে রুম থেকে বেরিয়ে রূপার রুমে চলে গেল চৈতি। সজীব বাড়িতে নেই। তাৎক্ষণিক লজ্জা না পাওয়ার জন্য ভেবেচিন্তে কথা বলা উচিত, না হলে নিজের কথার জন্য যেখানে সেখানে লজ্জায় পড়তে হয়। অরুণ রাঙা প্রভায় বিভাসিত অপরাহ্নের প্রহর। নীরজ ছোঁয়া তরুর মগডালে বসে আছে এক ঝাঁক পরিযায়ী পাখি। শান্ত স্নিগ্ধ পড়ন্ত বিকেলের সোনারাঙা এক ফালি নরম রোদ এসে পড়েছে ছাদের রেলিংয়ের ওপর। যুগলবন্দি পায়রা দুটো সেই রোদে গা ভাসিয়ে দিয়েছে। ঠোঁট দিয়ে একে অপরকে ঠোকর মেরে খুনসুটির প্রমাণ দিচ্ছে যেন। ঝুটিওয়ালা পায়রাটা বাকবাকুম করে ডেকে উঠে সরে গেল কিঞ্চিত দূরে। কার কবুতর কে জানে? তাদের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে এক দৃষ্টিতে সে পায়রা দুটোকে দেখছে চৈতি। ভেজা চুল থেকে এখনো পানি পড়ছে। ঘণ্টাখানেক আগেই ফিরে এসেছে। জার্নি করে ফেরা, তারপর জ্যামে আটকে থেকে গা গুলিয়ে উঠেছিল। একটা ঝাঁকানাকা গোসল না করলেই নয়। ছাদে আসা সিঁড়ি বেয়ে উপরে উঠে আসছে কেউ। মুখে তার একটাই কথা, চৈতি কোথায় তুমি? কণ্ঠটা তার অতি প্রিয়। জবাব না দিলে ধমক দিবে তার চৈতির জানা আছে, তাই ছোট্ট করে বলল, আমি এখানে। দেখতেই পাচ্ছি ম্যাডাম আপনি এখানে। ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো চৈতি, হাতে তোয়ালে। প্রহনকে দেখে মুচকি এসে বলল, একটা বায়না করতে পারি? প্রহন চৈতির দিকে এগিয়ে এসে বলল, সব বায়না টায়না পরে, আগে বলো তো গোসলের পর চুল মোছনি কেন? চৈতি ঠোঁট ফুলিয়ে উত্তর দিল, আলসেমি। একটা মাইরও কম পড়বে না। কড়া গলায় বলল প্রহন। নিজ হাতে চুল মুছতে মুছতে কণ্ঠ নরম করে বলল, আমি না থাকলে এই ছোটখাটো কেয়ারগুলো কে করবে তোমার? থেকে যান আপনি আমার যত্ন করার জন্য। ছোট্ট একটা চাকরি করুন, এই যেমন 10,000 টাকা বেতনের দিব্যি চলে যাবে দিন। হ্যাঁ বলছে তোমাকে 10,000 টাকায় দিব্যি যাবে দিন। শুনো চৈতি, আবেগে জীবন চলে না। চৈতি মিটিমিটি হাসলো, উত্তর দিল না। চুল মুছা শেষে রেলিং এর কাছে চলে যেতে নিলে চৈতি প্রহনের হাত ধরে থামিয়ে দিয়ে চোখের ইশারায় বুঝালো সেদিক না যেতে। প্রহন অবাক হয়ে বলল, কেন, কি হয়েছে? চৈতি আঙ্গুলের ইশারায় দেখালো। ওই যে কারণ। প্রহন চৈতির দৃষ্টি অনুসরণ করে রেলিং এর উপর তাকালো। দুটো পায়রাকে প্রেম করতে দেখে হেসে বলল, আমার তো আর ওদের মতো প্রেম হচ্ছে না, যাই ওদের একটু বিরক্ত করে আসি। চৈতি ভ্রুকুচকে রাগী কণ্ঠে বলল, যাবেন না, দূরে থাকুন ওদের থেকে, আপনাকে দেখলেই উড়ে যাবে। চৈতির কথা শুনল প্রহন, গেল না রেলিং এর কাছে। বা হাত দিয়ে চৈতির কাঁধ জড়িয়ে নিজের বুকের সাথে চেপে ধরে মুখের উপর ফু দিয়ে বলল, কি জানি বায়না ধরবে বলেছিলে। চৈতি পায়রাগুলোর দিকে দৃষ্টি রেখে বলল, এক জোড়া পায়রা কিনে দিবেন? একটা হবেন আপনি, একটা হব আমি। বাহ, আমার বাচ্চা বউ দেখছি অনেক বড় হয়ে গেছে, কত কিছু বুঝে। ইস লজ্জা! প্রহন ছেলেটা বড্ড খারাপ। শুধু মেয়েটাকে লজ্জা দিবে কি আনন্দ পায় সেই ভালো জানে। একটু ভালো করে পরখ করলেই তো দেখতে পাবে। লজ্জায় মুখ লুকিয়ে ফেলার জন্য হাঁসফাঁস করছে। চৈতি প্রহনের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে চলে যেতে নিলে হাত ধরে বাদ সাধল প্রহন। চোখের ইশারায় মাথা নাড়িয়ে বুঝালো, যেও না। চৈতি অবাধ্য হলো, স্পষ্ট করে বলল, থাকবো না, আপনি শুধু লজ্জায় ফেলেন। প্রহন ঠোঁট কামড়ে হাসে, ধীর গলায় বলে, তোমার লজ্জা বেশি। লাজুকলতা কি আর সাধে বলি? সামান্য কথায়ও এত লজ্জা পেলে নাতি নাতনির মুখ দেখতে হবে না আর। থাক, ছাড়ুন তো, আপনি লোকটা একটু বেশি বেশি খারাপ লোক একটা। চৈতিকে আর পায় কে? প্রহনকে বকতে বকতে দ্রুত পায়ে ছাদ থেকে নেমে যায়। চৈতির চলে যাওয়ার দিকে তাকিয়ে উচ্চ স্বরে হেসে উঠল প্রহন। আলতো হাতে ধরেন এবং আলতো হাতে কাজ করেন। নবাবের মতো চৈতিকে হুকুম করল প্রহন, বেগম সাহেবা, 1 কাপ কফি দিয়েন তো। রান্নাঘর থেকে চৈতির গলার স্বর শোনা গেল। সে বলল, বেগম এখন মহা ব্যস্ত, অনেক কাজ, ফ্রি হলে কফি পাবেন। বেগমের স্পষ্ট কথা শুনে আর কিছু বলল না প্রহন। চুপ করে সোফায় বসে রইল। রেদওয়ান চৌধুরীর শরীরটা ভালো লাগছে না বিকাল থেকে। বুকের ব্যথাটা আবারও বেড়েছে। বিছানায় শুয়েছিলেন তিনি। আজ আর কোনো নতুন বই পড়া হয়নি। শরীরে শান্তি থাকলেই তো সবকিছুতে মন বসে। চলতি মাসের শেষ প্রায়, আর 2 দিন বাকি। এই মাসে একবার ডাক্তারের চেম্বারে যাওয়া উচিত ছিল। হার্টের পেশেন্ট কিছুটা সতর্ক না থাকলে হয় না। মিসেস ইয়াসমিন চার নাস্তা নিয়ে রেদওয়ান চৌধুরীর কাছে গেলেন।
মিসেস ইয়াসমিনের হাতে খাবার দেখে বললেন, ইয়াসমিন, আমার চা খেতে ইচ্ছা করছে না, এক গ্লাস ঠান্ডা শরবত বানিয়ে দাও তো। মিসেস ইয়াসমিন সম্মতি জানিয়ে বললেন, তা দিব, কিন্তু তোমার কি শরীর খারাপ লাগছে? ওই একটু বুকে ব্যথা করছে, ওষুধ খেলে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। বাড়ির সামনে বড় আম গাছটার কোনো এক ডালে বসে এক নাগারে ডাকছে সন্তান হারানো হুতুম পেঁচাটা। কি গম্ভীর এবং কষ্টদায়ক সেই ডাক। গা ভার হয়ে আসে চৈতির। রাতের বেলায় পেঁচার ডাকটা ঠিক হজম হয় না তার, কেমন যেন একটা হারিয়ে ফেলার ভয় হয়। পড়ার টেবিলে বসে ক্লাস টেস্টের জন্য প্রস্তুতি নিচ্ছিল সে। পাশেই বিছানার উপর বসে আছে প্রহন, মোবাইলের স্ক্রিনে দৃষ্টি তার। কারোর সাথে চ্যাট করছে হয়তো। হঠাৎ চৈতি বলে উঠল, আপনি আমার থেকে দূরে যাবেন না তো কখনো? আচম্বিকে চৈতির এমন প্রশ্ন শুনে ভ্রু কুচকে যায় প্রহনের। কিছুটা গম্ভীরভাবে চৈতির প্রশ্নের উত্তর দিল, না, যাব না। কিন্তু তুমি হঠাৎ এই কথা বলছো কেন? পড়াই ফাঁকি দেওয়ার নিনজা টেকনিক ব্যবহার করতে চাচ্ছ? চৈতির মুখ মলিন, ভীতু কণ্ঠে বলল, প্রিয় মানুষগুলোকে হারিয়ে ফেলার ভয় হয়। কথাটা বলেই হু হু করে উঠল চৈতি। তাজ্জব বনে গেল প্রহন। হঠাৎ মেয়েটার এমন কান্নায় অপ্রস্তুত হয়ে গেছে। বিছানার উপর মোবাইলটা রেখে দ্রুত চৈতির কাছে গিয়ে চৈতিকে দুই হাতের বাঁধনে আগলে নেয় বুকের ভেতর। মাথায় হাত বুলিয়ে বলে, কান্না করছো কেন বোকা মেয়ে? শুধু শুধু কেউ কান্না করে? কিচ্ছু হয়নি তো, কারো কিচ্ছু হয়নি, সবাই ঠিক আছে। কান্না থামাও পাগলি। হঠাৎ কি হলো চৈতির বুঝলো না প্রহন। প্রিয় মানুষগুলোকে হারিয়ে ফেলার ভয়ে কত মানুষ কাঁদে সে খবর কে রাখে? কেউ না। মিসেস ইয়াসমিন রেদওয়ান চৌধুরীর পাশে রাখা বইটা নিয়ে বুকসেলফে তাকে সাজিয়ে রাখতে রাখতে বললেন, খাবার খেয়ে ওষুধ খাবে না, ওঠো জলদি, ছেলে মেয়েদের অপেক্ষা করছে তোমার জন্য। সাড়া না পেয়ে মিসেস ইয়াসমিন রেদওয়ান চৌধুরীর মাথার পাশে গিয়ে বসলেন। বুকের উপর হাত রাখতেই কেঁপে উঠলেন তিনি। মনের অশুভ চিন্তাটা দূর করতে শ্বাস প্রশ্বাসের প্রক্রিয়া পরীক্ষা করতে চিৎকার দিয়ে প্রহনকে ডেকে বললেন, প্রহনের বাবা আর নাই। ভাতের লোকমাটা মুখে নেওয়ার আগেই হাত থেকে পড়ে গেল প্লেটে। মায়ের কথাটা শ্রবণেন্দ্রিয়তে পৌঁছাতে ঝংকার দিয়ে উঠল বাঁ পাশের চিত্তে। চিনচিন করে উঠল অসহনীয় যন্ত্রণায়। কোনো রকম হাতটা ধুয়ে ছুটে গেল বাবার রুমে। চৈতির কান্নায় বুকটা ফেটে যাচ্ছে। খাবার মুখে নিয়েছিল শুধু, গিলতে পারল না, গলা দিয়ে নামলো না যে। প্রহনের পিছু পিছু সেও ছুটল বাবা তুলল শ্বশুরের রুমে। দরজার কাছে আসতে শরীরটা যেন অসাড় হয়ে গেল প্রহনের। মিসেস ইয়াসমিন রেদওয়ান চৌধুরীর বুকের উপর মাথা রেখে শুয়ে আছেন আর বিড়বিড় করছেন, শুনছো? ওঠো না, কথা দিচ্ছি তোমার বই পড়া নিয়ে আর কখনো কিছু বলবো না। প্রহন এগিয়ে গেল মায়ের দিকে। রেদওয়ান চৌধুরীর অচল দেহটা পড়ে আছে বিছানায়। বাবা বেঁচে আছে ভালো মা, ওনার হাতের রক কাঁপছে। চৈতির কথায় চমকে উঠল প্রহন, সাথে খুশিও হলো। নিজের কাছ থেকে মিসেস ইয়াসমিনকে ছাড়িয়ে দ্রুত বাবার কাছে গেল। হাতের নাড়ি ছুঁয়ে দেখলো খুব ধীর গতিতে কাঁপছে। বুকের বাঁ পাশে হাত রেখে অনুভব করার চেষ্টা করলো হৃদস্পন্দন হচ্ছে কিনা। খুবই ধীর গতিতে কাঁপছে হৃদয়। মিসেস ইয়াসমিনের দিকে তাকিয়ে চোখে মুখে হাসি ফুটিয়ে বলল, আব্বুর কিছু হয়নি আম্মু। তুমি দ্রুত অ্যাম্বুলেন্সকে ফোন করো, দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে। মিসেস ইয়াসমিন মাথা নেড়ে সায় দিলেন। দ্রুত মোবাইলটা নিয়ে ফোন করলেন। চৈতির দিকে তাকিয়ে প্রহন বলল, অনেক অনেক ধন্যবাদ তোমাকে চৈতি। তুমি যদি না বলতে হয়তো বাবার সত্যি কিছু হয়ে যেত। চৈতির চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ছে গাল বেয়ে। নিজের বাবার মতো এই মানুষটাকেও সে অনেক বেশি ভালোবাসে। খুব অল্প সময়ের মধ্যেই তিনটা মানুষ তার অতি থেকে অতি প্রিয় হয়ে গেছে। তাদের কিছু হয়েছে ভাবলেই তো দম আটকে আসে, দিশেহারা মনে হয়। আইসিইউ এর রুমের সামনে দাঁড়িয়ে আছেন মিসেস ইয়াসমিন। পায়চারি করছেন তিনি। তার পাশেই বসে আছে চৈতি। প্রহন সর্দার সাহেবকে ফোন করে সবকিছু জানাতে ব্যস্ত। এই বিপদে তারাই হয়তো পাশে থাকবে। চাচারা তো সেই কবেই নিজেদের স্বার্থ রক্ষায় ব্যস্ত। বড় ভাইয়ের খোঁজ রাখার প্রয়োজন বোধ করে না তারা। মরল নাকি বাঁচল এতে তাদের কিচ্ছু আসে যায় না। রেদওয়ান চৌধুরীর শরীরের অবস্থা প্রচন্ড খারাপ হয়, তাকে এমার্জেন্সি আইসিইউতে নেওয়া হয়। বুকের ব্যথায় জ্ঞান হারিয়েছেন তিনি। শ্বাস প্রশ্বাসের গতিও খুব ধীরে। হৃদয় স্পন্দন প্রক্রিয়াও কমে গেছে। অনভিজ্ঞ যে কেউই তাকে দেখলে মৃত মনে করবে। ডাক্তারের কাছ থেকে এইসব কথা শুনে মিসেস ইয়াসমিন মৃত মনে প্রাণ ফিরে পেলেন যেন। ডাক্তারের কথা শুনে মায়ের দিকে এক নজর তাকালো প্রহন। ডাক্তার চলে গেছে। মিসেস ইয়াসমিন এখনো কান্না করছেন। ইস, আজ যদি চৈতি অনুভব করতে না পারত তাহলে কি হতো। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করছেন তিনি। দিক না মানুষটা কম সময়, তাতে কি,
বেঁচে থাকবে, পাশে থাকবে, একসাথে থাকবে, এটাই তো অনেক। সর্দার সাহেবকে দেখে বসা থেকে উঠে দাঁড়ালো চৈতি। সজীব, সাদিক আর জুনাইদাও এসেছে। সর্দার সাহেবকে দেখে মনে কিছুটা সাহস পেল প্রহন। বাবা নামক ছায়াটা মাথার উপর থেকে চলে যাওয়ার ভয়ে ভীত ছিল। প্রিয়জন হারানোর যে যন্ত্রণা, তা কি আর সবাই বুঝে? যার যায় সেই বুঝে, তার কি গেল। অন্যরা তো মিথ্যে সান্ত্বনা দেয় শুধু। মোহন, আমি বাড়ি যাব। কান্না ভেজা কঠিন গলায় বলা কথা শুনে পাশ ফিরে মায়ের দিকে তাকালো প্রহন। প্রত্যুত্তরে বলল, আর কিছুক্ষণ থাকো, আব্বুর জ্ঞান ফিরলেই চলে যেও। প্রহনের কথা শুনলেন না মিসেস ইয়াসমিন। একরোখা জেদ করে আবারও বললেন, আমি থাকবো না, এখন বাড়ি যাব। তুই আমাকে আর চৈতিকে নিয়ে চল। কিন্তু আম্মু, আমি চলে গেলে এখানে কে থাকবে? আমার তো এখানে প্রয়োজন পড়তে পারে। প্রহনের কথা শুনে শান্ত হলেন মিসেস ইয়াসমিন। সর্দার সাহেব সজীবের দিকে তাকিয়ে বললেন, সজীব, চৈতি আর আপাকে নিয়ে বাড়িতে দিয়ে আয়। জুনাইদার দিকে তাকিয়ে বললেন, তুমি আর একা থেকে কি করবা? তুমিও যাও ওদের সাথে। সজীব তিনজনকে নিয়ে চলে গেল বাড়িতে। একটা শান্ত নিরিবিলি রুম, মৃদু আলো জ্বলছে শুধু। ডিম লাইটের নিচে লালচে প্রভায় একজন মধ্যবয়স্ক নারীর অবয়ব স্পষ্ট। তাহাজ্জুদে নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে আছেন তিনি। এই মহাবিপদে একমাত্র আল্লাহই তার ভরসা। নিজের ভুলের জন্যই ছেলেমেয়ের রাতের খাবারটুকুও খাওয়া হয়নি। ভয়ে ছিলেন তিনি খুব। রেদওয়ান চৌধুরীর কখন কি হয়ে যায় সেই ভয়ে থাকেন মিসেস ইয়াসমিন। বুকের ভেতরকার সেই ভয় থেকে আজ কি একটা ভয়ানক কথা বলে ফেলেছেন তিনি। ভাবতেই কষ্ট হচ্ছে মনে। তাহাজ্জুদের নামাজের মাধ্যমে নাকি মহান আল্লাহকে নিজের খুব কাছে পাওয়া যায়। সব সময় না পড়লেও মাঝে মধ্যে রেদওয়ান চৌধুরীকে সাথে নিয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। আল্লাহর দরবারে দুই হাত পেতে নামাজে দাঁড়িয়েছেন আজ। সুস্থতার মালিক যে তিনি। গভীর রাত, দেয়াল ঘড়িটা টুংটুং করে শব্দ করে উঠল। ঘড়ির শব্দে কিছুটা ভয় পেলেন মিসেস ইয়াসমিন। সালাম ফিরিয়ে ঘড়ির দিকে তাকিয়ে দেখলেন 3টা বেজে গেছে। জুনাইদা আর চৌতি বেশ কিছুক্ষণ জেগেছিলেন। শেষে ঘুমের সাথে যুদ্ধ করে জেগে থাকতে না পেরে ঘুমিয়ে পড়ে। সর্দার সাহেব আর সজীব, সাদিকও ঘুমিয়ে গেছেন। পুরো বাড়িটা নিস্তব্ধ। নিশিরাতে একা জেগে নামাজ পড়ে নিজের প্রিয় মানুষটার প্রাণ ভিক্ষা চাচ্ছেন মিসেস ইয়াসমিন। নীরব কান্নায় ভিজে যাচ্ছে গাল। অশান্তির ঝড় বয়ে যাচ্ছে মনের গভীরে। আজ কেন জানি ভয় হচ্ছে না। শুধু মনের ভিতর একটাই চিন্তা, মানুষটা আগের মতো সুস্থ হবে তো, ঠিক হয়ে যাবে তো। হসপিটালের করিডোরের শেষ প্রান্তে বসে দেয়ালের সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করে আছে প্রহন। হাসপাতালটাও চুপচাপ হয়ে গেছে। কখন বাবার জ্ঞান ফিরবে সেই চিন্তায় চিন্তিত সে। বাবা মানেই তো একটা বিশাল আকাশ মাথার উপরে। হারিয়ে গেলে যে সবকিছু উলটপালট হয়ে যাবে, শেষ হয়ে যাবে সব শান্তি। প্রভাতের বিশুদ্ধ হাওয়ায় হেলে দুলে পড়ছে গাছের পাতা। শীতল বাতাসে কেঁপে কেঁপে উঠছেন মিসেস ইয়াসমিন। চোখ দুটো ফুলে আছে, লালও কিছুটা। রাতে ঘুম হয়নি, তার উপর কান্না করেছেন সারা রাত। পূর্ব দিগন্তে আদিত্যকে এখনো দেখা যাচ্ছে না। ভোরের আলো ফুটছে কিছুক্ষণ আগে। হাসপাতালের করিডোরে পায়চারি করছে প্রহন। রাতের শেষের দিকে চোখ লেগে এসেছিল। ঘণ্টাখানিক পর তন্দ্রাভাব কেটে গেল। রেদওয়ান চৌধুরীর জ্ঞান ফিরেছে কিনা জানতে পারছে না। সারা রাতে চৈতির কিছুটা ঘুম হয়েছে, আবার ভেঙেছে। এত অশান্তির মধ্যে শান্তির ঘুম ঘুমানো যায় না। শোয়া থেকে উঠে মাকে খুঁজতে লাগলো চৈতি, কিন্তু পুরো রুমে সে একা। নামাজ পড়তে উঠে গেছে মনে করে সে আর খুঁজলো না। উঠে ফ্রেশ হয়ে নামাজের প্রস্তুতি নিতে চলে গেল। এত সকালে সাদা কি করছেন আপা? কারো গলা শুনে চমকে পিছনে তাকান মিসেস ইয়াসমিন। জুনাইদা দাঁড়িয়ে আছে। তাকে দেখে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, নামাজ পড়ে এলাম কিছুক্ষণ আগে, ভালো লাগছিল না। মিসেস ইয়াসমিনের মনের অবস্থাটা বুঝতে পারছেন জুনাইদা। কথা না বাড়িয়ে বলল, নাস্তা তো বানাতে হবে। আপনি যদি আমাকে জিনিসগুলো দেখিয়ে দিতেন সুবিধা হতো আর কি। সে কি, আপনি কেন নাস্তা বানাবেন? আমি যাচ্ছি, বানিয়ে দেব। জুনাইদা কপট রাগ দেখিয়ে বললেন, হয়েছে, আপনাকে বানাতে হবে না আজ। আমি জানি আপনার মনে শান্তি নেই, তারপরেও আপনাকে কাজ করতে দিতে পারি না। মিসেস ইয়াসমিন মৃদু হাসলেন। অনেকগুলো বছর পর কেউ তাকে বুঝলো, একটু হলেও বুঝলো। মিসেস ইয়াসমিনকে নিয়ে ছাদ থেকে নেমে গেল জুনাইদা। রান্নাঘরে এসে দেখেন চৈতি চায়ের পানি বসিয়েছে। বিয়ের পরে প্রথম নিজের হাতে কিছু বানাতে রান্নাঘরে এসেছে। এই অসময়ে কিছু না করাটাকে বিবেক সায় দিচ্ছে না। তাই তো নামাজ পড়ে 1 মিনিটও দেরি না করে রান্নাঘরে চলে এলো। চৈতিকে কাজ করতে দেখে মনে মনে খুশি হলেন জুনাইদা। মেয়ে বুঝতে শিখেছে পরিস্থিতি।
বড় হয়ে গেছে যে। রেদওয়ান চৌধুরীর জ্ঞান ফিরেছে। বাবার ডান হাতটা ধরে বেডের পাশে বসে আছে প্রহন। চিত্ত জুড়ে বয়ে যাচ্ছে খুশির দমকা হাওয়া। আল্লাহর কাছে হাজার হাজারো শুকরিয়া আদায় করে মাকে জানিয়ে দিল বাবা আগের চেয়ে অনেক বেশি সুস্থ আছে। মিসেস ইয়াসমিনের বুকের উপর থেকে যেন বড় কোনো পাথর সরে গেল। আল্লাহ তাআলা তার কথা শুনেছে দেখে একবেলা এতিম শিশুদের খাওয়ার নিয়ত করলেন তিনি। রেদওয়ান চৌধুরী সুস্থ হয়ে বাড়ি ফিরলে তাকে নিয়ে একসাথে এতিম শিশুদের খাবার পরিবেশন করবেন। বুকের ভিতর যে অশান্তিটা ছিল তা চলে গেছে প্রহনের কথা শুনে। আজ আবার চৈতির পরীক্ষা আছে। ঘড়িতে তখন সময় সকাল 8টা। মিসেস ইয়াসমিন চৈতিকে জোর করে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিলেন। যেতে না চাইলেও শুনলেন না মিসেস ইয়াসমিন। চৈতিকে স্কুলে পাঠিয়ে দেওয়ার পর সর্দার সাহেব জুনাইদার সজীব সাদিকের সাথে হাসপাতালে চলে গেলেন রেদওয়ান চৌধুরীর সাথে দেখা করতে। লোকটাকে তিনি আচ্ছা মতন বকে দিবে বলে মনে মনে কঠোর সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন মিসেস ইয়াসমিন। সবকিছুতেই মানুষটার বাড়াবাড়ি। বুকের ব্যথাটা তীব্র থেকে তীব্রতর হচ্ছিল, তা যদি একটাবার বলতো তাহলে আজ এই ভয়াবহ দিন দেখতে হতো না। গতকাল রাত থেকে সকাল পর্যন্ত যে কিসের উপর বেঁচেছিলেন তিনি তা শুধু মহান সৃষ্টিকর্তার মিসেস ইয়াসমিন জানেন। আমাকে তুমি কেন বললেন আব্বু যে তোমার শরীর প্রচন্ড খারাপ হয়ে গেছে? মাকেও তো বলতে পারতে তোমার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। তুমি জানো তোমার এই অবস্থা দেখে আমি নিজেই ভেতরে ভেতরে মরে যাচ্ছিলাম। রেদওয়ান চৌধুরী কোনো সাড়া দিলেন না প্রহনের কথায়। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলেন শুধু। পাশ থেকে ডাক্তার বলে উঠলেন, পেশেন্টকে দিয়ে এখন কোনো কথা বলানো উচিত নয়, সবে তো জ্ঞান ফিরেছে, কিছুক্ষণ সময় যাক, নিজে থেকেই কথা বলবে। আপনি বরং সকালের নাস্তাটা করে আসুন আর পেশেন্টের জন্য কিছু ফল নিয়ে আসুন। ডাক্তারের কথায় সায় দেয় প্রহন। বসা থেকে উঠে দাঁড়িয়ে এক পলক বাবার মুখের দিকে তাকিয়ে কেবিন থেকে বেরিয়ে গেল। রেদওয়ান চৌধুরীকে দেখে মুচকি হাসলেন মিসেস ইয়াসমিন। তার মানুষটা এখনো তার কাছেই আছে, ভাবতেই তো ভালো লাগে। শান্তিতে ভরে ওঠে মন। রেদওয়ান চৌধুরী ধীর কণ্ঠে বললেন, মরতে মরতেও বেঁচে গেলাম ইয়াসমিন, তোমার সাথে বই নিয়ে ঝগড়া করার জন্য। মিসেস ইয়াসমিন কান্না করে দিলেন। রেদওয়ান চৌধুরীকে কিছুটা ধমকের স্বরে বললেন, একদম উল্টাপাল্টা কথা বলবা না। আমি আর আমার ছেলে মেয়েরা জানি তুমি ছাড়া আমার কতটা অসহায়। আমরা না থাকলেও তোমার কিছু যায় আসে না। তোমার তো বই আছে, কিন্তু আমাদের তো তুমি ভরসা। তোমরা ছাড়া আমি বই দিয়ে কি করব? তোমরা ছাড়া যে আমি ভীষণ একা, মরে গেলেও একা হয়ে যাব। দেখো আল্লাহ আমাকে এখনো বাঁচিয়ে রেখেছেন। এমন সময় প্রহন হাতে পলিথিন করে ফল নিয়ে কেবিনের ভিতর ঢুকতে ঢুকতে বলল, শুরু হয়ে গেছে না তোমাদের বই নিয়ে ঝগড়া? এই দুটো বুড়ো বুড়িকে নিয়ে আমি আর পারলাম না। মিসেস ইয়াসমিন প্রহনের দিকে তাকিয়ে বললেন, আমি স্যুপ রান্না করে নিয়ে আসছি, ওটা খাইয়ে দিলেই তো হবে। ভালো করেছো, আমি আরো তোমাকে ফোন করে বলতাম সেই কথা। রেদওয়ান চৌধুরীকে খাইয়ে ওষুধ খাইয়ে দেওয়ার পর মিসেস ইয়াসমিন প্রহনের উদ্দেশ্যে বললেন, চৈতি আজ একা একা স্কুলে গেছে, তুই ওকে গিয়ে নিয়ে আসিস। মেয়েটা যেতে চাচ্ছিল না, আমি জোর করে পাঠিয়েছি, পরীক্ষা ছিল তাই। প্রহনের ফোনে কল আসে। সে কেবিন থেকে বেরিয়ে যেতে যেতে ছোট্ট করে উত্তর দিল, আচ্ছা। সকালে রোদ থাকলেও দুপুরের দিকে আকাশ মেঘলা হয়ে এলো। ক্লাসে গাল ফুলিয়ে বসেছিল চৈতি। দৃষ্টি তার বাইরের বিশাল মাঠে। কোনো রকম পরীক্ষাটা দিয়েছে সে। মন শুধু ছুটে যেতে চাচ্ছে হাসপাতালে। মনের গভীর থেকে খুব করে চাচ্ছে সে যেন সবকিছু আগের মতো হয়ে যায়। বিপদ আপদ একদম ভালো লাগে না। সুখে ভরা সংসারগুলোতেই যেন বিপদ এসে করা নাড়ে, সুখে আর থাকতে দেয় না। নতুন স্কুলে চৈতির একজন ভালো বান্ধবী হলো। মেয়েটার নাম মনিকা। চৈতিকে উদাসীনভাবে বাইরে তাকিয়ে থাকতে দেখে বলল, কি হয়েছে তোর চৈতি, মন খারাপ কেন? চৈতি বাইরের দিক থেকে দৃষ্টি সরিয়ে মনিকার দিকে তাকালো। ঠোঁট উল্টে বলল, আমার আব্বু অনেক অসুস্থ, হাসপাতালে ভর্তি, ভালো লাগছে না কিছু। মনিকার অজানা চৈতি যে বিবাহিত। সে ভেবে নিয়েছে হয়তো চৈতি তার নিজের বাবার কথাই বলছে। সে চৈতির উদ্দেশ্যে বলল, তাহলে এক কাজ কর, স্যারের কাছ থেকে ছুটি নিয়ে বাড়ি চলে যা। মনিকার কথায় রাজি হলো চৈতি, কিন্তু পরে মনে পড়ল সবগুলো ক্লাস না করলে প্রহন বকা দিবে, সাথে মিসেস ইয়াসমিনও। তাই আবারও মন খারাপ হয়ে গেল তার। বামে টানে মাথা নেড়ে বলল, না রে মনে যাব না, সব ক্লাস না করে গেলে কপালে শনি আছে। এই রোদ তো এই ধূসর মেঘে ছেয়ে যাচ্ছে অন্তরিক্ষ। মেঘ সূর্যের এমন লুকোচুরি খেলা দেখতে মন্দ লাগছে না চৈতির। স্কুল ছুটি হয়েছে কিছুক্ষণ আগেই। স্কুল গেটের সামনে দাঁড়িয়ে প্রহনের জন্য অপেক্ষা করছে সে।
সকালে আসার সময় মিসেস ইয়াসমিন বলেছিলেন প্রহন নিতে আসবে, পাঠাবেন তিনি প্রহনকে। চৈতিও তাই অধীর আগ্রহে প্রহনের পথ চেয়ে আছে। আজ সারাটা দিন একটা বারের জন্য দেখা হয়নি মানুষটার সাথে, অথচ যাকে দেখে তার প্রত্যেকটা দিনই শুরু হয়। রাস্তার ওপাশে দাঁড়িয়ে থাকা চেনা মুখটা চোখের সামনে পড়তেই অধর জুড়ে বয়ে গেল হাসির রেখা। প্রহনকে দেখে চৈতি রাস্তা পার হতে গেলে প্রহন রাস্তার ওপাশ থেকে চিল্লিয়ে বলল, তুই ওখানে থাকো চৈতি, আমি আসছি তো। কিশোরের অবচেতন চিত্ত তখন বারবার বলে উঠছিল, আপনার কাছে যাওয়ার তর সইছে না আমার। রাস্তা পার হয়ে প্রহন চৈতির কাছে আসতেই প্রহনের উদ্দেশ্যে চৈতির একটাই প্রশ্ন, আব্বু কেমন আছে? মেয়েটার চোখে মুখে চিন্তার ভাঁজ ফুটে উঠেছে। চিন্তিত সে। প্রহন মৃদু হেসে বলে, জ্ঞান ফিরেছে, ভালো আছে আলহামদুলিল্লাহ। আদিত্যর প্রখর তাপে ঝলসে যাচ্ছে প্রকৃতি। জ্যৈষ্ঠের মাঝামাঝি সময়। চৌধুরী ভিলা শুনশান। দুপুর 3টা বাজে। কাঁধের ব্যাগটা টেবিলের উপর রেখে ঘরমাক্ত ক্লান্ত তৃষ্ণার্ত ক্ষুধার্ত শরীরটা এলিয়ে দিল বিছানায়। এত কেয়ার দেখে নিজেকে নিজের হিংসা হয় চৈতির। এতটা ভালোবাসার যত্ন পাওয়ার যোগ্য সে নয়। মনে মনে একটাই চিন্তা করে চৈতি, এই তো কিছুক্ষণ আগে কি সুন্দর সিনেমার প্রেমিকের মতো করে রাস্তা পার করে নিয়ে এলো। আপন মনে হাসলো চৈতি। মানুষটা একটু বেশিই ভালো। আলসেমির পরীরা এসে চেপে ধরেছে চৈতিকে, সাথে তন্দ্রা পরীও। এক চোখ বন্ধ করে আরেক চোখ মেলে প্রহনের দিকে তাকিয়ে বলল, একটু ঘুমাই, উঠতে ইচ্ছে করছে না। প্রহন কিছু বলল না। এক পলক চৈতির দিকে তাকিয়ে হাতের গ্লাসটা টেবিলের উপর রেখে বিছানায় শুয়ে থাকা চৈতির হাত ধরে টেনে বসিয়ে দিল বিছানায়। চৈতি আবারও শুয়ে পড়তে চাইলে টেনে দাঁড় করিয়ে দেয়। ঠোঁট ফুলিয়ে প্রহনের দিকে তাকালো চৈতি। প্রহন চোখের ইশারায় বলল, ফ্রেশ হয়ে নাও। চৈতি প্রহনের বুকে একটা কিল মেরে বলল, অসহ্য অসহ্য লোক একটা। অগত্যা চৈতিকে ফ্রেশ হতে যেতেই হয়। প্রহন মৃদু হেসে পকেট থেকে মোবাইল বের করতে করতে ব্যালকনির দিকে চলে গেল। হ্যালো আম্মু, আব্বুর এখন কি অবস্থা? আগের চেয়ে ভালো আছে তো? আগের চেয়ে অনেকটা ভালো, আলহামদুলিল্লাহ। যাক আলহামদুলিল্লাহ। খাবার খাইয়ে ওষুধ খাইয়েছো? খাইয়েছি। তুমি খেয়েছো? আর চৈতির আব্বু আম্মু ভাইয়েরা? খেয়েছে, চলে গেছেন ওনারা। আমি পাঠিয়ে দিয়েছি বাড়ি। রূপা শিফা একা। রূপা এমনিতেই অসুস্থ। ও আচ্ছা, ভালো করেছো। আমি একটু পর আসবো। এখন আসতে হবে না, চৈতিকে নিয়ে আসছে স্কুল থেকে। এই তো কিছুক্ষণ আগে নিয়ে আসলাম। আমি সকালে রান্না করে রেখে এসেছি, চৈতিকে নিয়ে খেতে নিস। আর শোন, চৈতি রোদ থেকে এসেছে, 1 গ্লাস ঠান্ডা শরবত বানিয়ে দিস তোর জন্য, যা গরম পড়েছে আজ। মিসেস ইয়াসমিনের সাথে আরো কিছুক্ষণ কথা বলে কল কেটে দিল প্রহন। কথা শেষে পিছনে ফিরতেই দেখলো চৈতি এক হাতে তোয়ালে আরেক হাতে শরবতের গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। প্রহন বিস্ময় নিয়ে দেখলো চৈতিকে। মিনিট 10 মধ্যে মেয়েটা গোসল করে ফেলেছে। এত জলদি গোসল করে ফেললা যে? তোমার তো আবার ঘন্টাখানেক সময় লাগে। সব সময় ঘন্টাখানেক সময় লাগে না। চৈতি প্রহনের হাতে তোয়াল ধরিয়ে দিয়ে বলল, চুল মুছে দিন, আলসেমি লাগে আমার। আপনি আমার কাছে যত দিন আছেন, গোসলের পর আমার চুলের পানি মুছিয়ে দেওয়ার কাজটাও আপনার, মনে রাখবেন সবসময়। প্রহন চৈতির চুল মুছতে মুছতে গম্ভীর কণ্ঠে বলল, তোমার ভেজা চুল মোছার কামনা নাকি আমি? বেতন কত দাও মাসে? চৈতি শরবতের গ্লাসে চুমুক দিতে দিতে বলল, মাসে নাই টাকার বেতন। প্রহন চৈতির চুল মুছছে এবং খুব তীক্ষ্ণ দৃষ্টিতে চৈতির শরবত খাওয়া দেখছে। হঠাৎ চৈতির চুলে টান মারতে ব্যথায় আহ করে উঠল চৈতি। প্রহন দাঁতে দাঁত চেপে বলল, তোমাকে শরবত খেতে দিয়েছি, চা খেতে না। এখন যদি 3 ঢোকে শরবত না গিলছো, তাহলে তোমার মাথার একটা চুলও থাকবে না কিন্তু। প্রহন কথাগুলো শুনে মুখ খিচে শরবতগুলো শেষ করলো চৈতি। প্রহনের কাছ থেকে সরে এসে বলল, দিন দিন বেশি বকা দিচ্ছেন আমাকে, খুব বেড়ে গেছেন। আব্বু সুস্থ হয়ে নিক, তারপর আপনার নামে নালিশ করব। চৈতির কথা শুনে হাসলো প্রহন ও মুচকি হেসেই বলল, আচ্ছা যত খুশি নালিশ করো। এখন একটু খাবার বেড়ে এখানে নিয়ে চলে আসো, আমি গোসলটা করে নেই। চৈতি যাওয়ার জন্য পা বাড়ালো। পেছন থেকে প্রহন আবারও ডাক দিয়ে বলল, শুনো। চৈতি পেছন ফিরে তাকায়। প্রহন মুচকি হেসে বলল, 1 প্লেট নিয়ে এসো। চৈতি মাথা নেড়ে সম্মতি জানিয়ে চলে গেল। প্রহনও গোসল করার জন্য কাপড় নিয়ে বাথরুমে চলে গেল। হসপিটালের ভ্যাবসা একটা গন্ধ যেন গায়ে লেগে আছে এখনো। সাথে জ্যৈষ্ঠের ভ্যাবসা গরম ফ্রি। এই গরমে ঠান্ডা পানি দিয়ে গোসল মানেই শান্তি। রান্নাঘর থেকে 1 প্লেটে খাবার নিয়ে রুমে এলো চৈতি।
ভাগ্য ভালো যে সময়টা এখন দিন, রাত হলে এত বড় বাড়িতে তাও মাত্র দুজন মানুষ। তাকে যদি রাতে খাবার আনতে বলা হতো জীবনেও আনতে রাজি হতো না সে। তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে বাথরুম থেকে বেরিয়ে আসে প্রহন। বিছানার উপর চৈতিকে বসে থাকতে দেখেই মুচকি হাসলো। তার কথা মতো এক প্লেটেই খাবার নিয়ে এসেছে। নিজের হাতে চৈতিকে খাইয়ে দেয় প্রহন, সাথে নিজেও খেয়ে নেয়। বাইরের তাপমাত্রা কিছুটা কমলে সন্ধ্যার দিকে হসপিটালে যাওয়ার কথা বললেন মিসেস ইয়াসমিন। এই রোদের মধ্যে এখন হসপিটালে যাওয়ার দরকার নেই। বিছানায় প্রহনের পাশেই শুয়েছিল চৈতি, আর চৈতির কোমর জড়িয়ে ধরে শুয়েছিল প্রহন। বালিশের পাশে রাখা মোবাইল ফোনটা অনর্গল বেজেই চলেছে সেই কখন থেকে। হাত বাড়িয়ে মোবাইলটা নেয় প্রহন। স্ক্রিনে সিও স্যারের নাম্বার। কিছুটা বিরক্ত হলো প্রহন। কল রিসিভ করে সালাম দিয়ে কুশল বিনিময় করে নিল, কিন্তু সিইও স্যারের কণ্ঠটা কেমন গম্ভীর শোনা যাচ্ছে। সব প্রশ্নের উত্তর কেমন যেন তেড়াভাবে দিচ্ছেন। এই যেমন, ভালো আছেন স্যার? বললে তিনি অপর প্রান্ত থেকে বলছেন, ভালো থাকি আর না থাকি তাতে কি আসে যায়। প্রহন বুঝলো ব্যাপারটা সিরিয়াস। এই টাকলা নিশ্চিত রেগে আছে। সিও স্যারকে টাকলা বলার একটা বিশেষ কারণ হচ্ছে তার মাথার মাঝখানে চুল নেই। সিও স্যারকে ঠান্ডা করার জন্য বলল, স্যার আমার আব্বু ভীষণ অসুস্থ, হসপিটালে ভর্তি আছেন। সিও স্যার ঠান্ডা হলেন না, বরং আরো এক ধাপ রেগে গেলেন। রাগান্বিত কণ্ঠে বললেন, ফাজলামি করার জায়গা পাও না তুমি? মা হাসপাতালে ভর্তি তো বাবা হাসপাতালে ভর্তি। একটা কাজ করো, তোমার চাকরিটা করার দরকার নাই, তুমি বরং তোমার বাবা মায়ের জন্য হাসপাতালের নার্সকে বিয়ে করে তাদেরকে নিয়ে থাকো। দেখুন স্যার, আমি সত্যি বলছি, আমি দরকার হলে আপনাকে হসপিটালের নাম, কেবিন নাম্বার, আমার আব্বুর নাম সহ সব ধরনের ডিটেলস পাঠিয়ে দিচ্ছি। আপনি খোঁজ খবর নিয়ে দেখেন। ওকে ডান, তুমি বরং তোমার পরিবারকে নিয়ে ঢাকায় চলে আসো, তোমার ফ্যামিলিকে কোয়ার্টার দেওয়া হবে। হ্যালো হ্যালো স্যার, শুনতে পারছি না কিছু। হ্যালো হ্যালো, কি নেট প্রবলেম? দূর। বলেই কল কেটে দিল প্রহন। ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলল। চৈতি হেসে কুটি কুটি হচ্ছে। নেট প্রবলেমের অজুহাতে কল কেটে দেওয়ার ব্যাপারটা দারুণ লেগেছে তার। প্রহন চৈতির দিকে ভ্রুকুচকে নিঃশব্দে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। মেয়েটা হাসলে তার চোখগুলোও হাসে। প্রহনের ভয় হয় তা দেখে। হাসলে যাদের চোখও হাসে তারা নাকি বেশি দিন বাঁচে না। তার বড় বোনেরও এমন হতো, মাকে বলতে শুনেছে সে। যদিও এসব আজগুবি কথায় সে বিশ্বাস করে না, তারপরও মনের ভিতর কেমন যেন উসখুস করে। চৈতিকে ধমকের স্বরে বলে, হাসি থামাও চৈতি, এত হাসির কি আছে? হঠাৎ প্রহনের ধমক শুনে চুপসে যায় চৈতি। হাসির মাঝে আচমকা এই ধমকটা হজম হলো না। চৈতির মন খারাপ দেখে নিজেই নিজের উপর বিরক্ত হলো প্রহন। শুধু শুধু মেয়েটার মন খারাপ করে দেওয়াটা একদম উচিত হয়নি। এখন নিশ্চয়ই অভিমানে গা ভাসাবে। মেয়েটা বড্ড অভিমানী। গাড়ির হর্নের বিরক্তিকর শব্দে কান ঝালাপালা হয়ে যাচ্ছে চৈতির। বিরক্তিতে চোখ মুখ কুচকে রাতের শূন্য গগনে দৃষ্টি নিক্ষেপ করে গাড়িতে বসে আছে। আধা ঘন্টারও বেশি সময় ধরে জ্যামে আটকে আছে। শহরে এত জ্যাম বলার মতন না। গুরুত্বপূর্ণ কাজগুলো জ্যামের কারণে নষ্ট হয় অনেক সময়। শহুরে কোলাহল এজন্য অপছন্দ চৈতির। মাথা খারাপ করে দেয় একেবারে। চৈতির পাশেই বসে আছে প্রহন। উকি দিয়ে চৈতিকে দেখার চেষ্টা করছে, অথচ মেয়েটা মুখ ঘুরিয়ে রেখেছে। সেই যে বিকেলে প্রহনের ধমকে অভিমান করে কথা বন্ধ করেছে, এখনো কথা বলেনি। প্রহন 2-4 বার কথা বলছে, কিন্তু চৈতি কোনো উত্তর দেয়নি। দিন ফুরিয়ে সন্ধ্যা হয়েছে বেশ অনেকক্ষণ আগে। মাগরিবের নামাজ শেষ করে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়েছে একজোড়া দম্পতি। রাস্তার ফুটপাতের দোকানগুলোতেও লাইটিং করা হয়েছে। লাল, নীল, সবুজ রঙের মরিচবাতিগুলো দেখতে অসুন্দর নয়। প্রহন আলতো করে নিজের হাতটা চৈতির হাতের উপর রাখলো। মিহি গলায় শুধালো, আইসক্রিম খাবে চৈতি? ভ্যানিলা ফ্লেভার তোমার পছন্দের? চৈতি ঘাড় ঘুরিয়ে একটা বারের জন্য প্রহনের দিকে তাকালো না পর্যন্ত। উত্তরের আশায় চৈতির দিকে চেয়ে আছে প্রহন, কিন্তু চৈতির কোনো সাড়া পেল না। সে আগের মতোই জানালার ফাঁক দিয়ে ব্যস্ত নগরী দেখতে ব্যস্ত। বিন্দু বিন্দু ঘাম জমেছে চৈতির নাকের ডগায়। লাইটের আলোয় চিকচিক করছে যেন মুক্তার দানা। প্রহনের কোনো উপস্থিতি টের না পেয়ে পাশ ফিরে তাকায় চৈতি। তার পাশের সিট খালি, প্রহন নেই। হঠাৎ তার পাশের জানালার দিকে থেকে পরিচিত কণ্ঠ থেকে শুনল, আমি এই দিকে আছি। চমকে তাকায় চৈতি। প্রহনকে দেখে কিছুটা খুশি হলেও প্রকাশ করলো না। প্রহন চৈতির দিকে এক পলক তাকিয়ে বাসে উঠে আসে। চৈতির হাতে একটা আইসক্রিম দিয়ে তার ছেলে হেসে বলে, আমি তোমার পাশ থেকে সরে গিয়েছি আরো বেশ কিছুক্ষণ আগে, অথচ তুমি আমার উপস্থিতি উপলব্ধি পর্যন্ত করতে পারলে না চৈতি। তুই সত্যি অনেক ছোট, কবে বড় হবে বলো তো? আপনি যে আমার পাশে ছিলেন না তা আমি উপলব্ধি করতে পারিনি। কে বলেছে আপনাকে? সব সময় নিজের মন গড়া কথা শোনাবেন না। কাট কাট কণ্ঠে উত্তর দিল চৈতি। সবসময় মানুষের একতরফা অভিযোগগুলো শুনে চুপ করে থাকার মানেই হয় না। হতেই তো পারে তার মন গড়া কথাগুলোর কোনো সত্যতা নেই। নিতান্ত এটা অহেতুক অভিযোগ। প্রহন চৈতির কথা শুনে মৃদু হাসলো।
নিজের হাতের আইসক্রিমে কামড় বসিয়ে চৈতির উদ্দেশ্যে বলল, ভেরি গুড চৈতি, ঠিক এমন করে অহেতুক কথার জবাব দিবে, বুঝতে পারলে? প্রহনের কথা শুনে চৈতি তাজ্জব বনে গেল। বিস্ময় নিয়ে প্রহনের মুখের দিকে তাকিয়ে মনে মনে বলল, এই মানুষটাকে চিনতে এবং সঠিকভাবে বুঝতে হলে সত্যি আমাকে অনেক বড় হতে হবে। জ্যামে আটকে থাকতে থাকতে শেষ পর্যন্ত রেহাই পেল। জ্যাম ছাড়ার কিছুক্ষণ পর হাসপাতালে এসে পৌঁছায় চৈতি প্রহন। রেদওয়ান চৌধুরীকে আইসিইউ থেকে কেবিনে শিফট করা হয়েছে। আগের চেয়ে অনেকটাই সুস্থ আছেন তিনি। রেদওয়ান চৌধুরীর পাশে মিসেস ইয়াসমিন বসেছিলেন। চৈতি আর প্রহনকে ভেতরে ঢুকতে দেখে দাঁড়িয়ে গেলেন মিসেস ইয়াসমিন। চৈতির মুখের দিকে তাকিয়ে মৃদু হাসলেন। তার কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, কি রে মা, মুখটা এত শুকিয়ে আছে কেন? দুপুরে খাসনি? চৈতি শান্ত গলায় বলল, খেয়েছি তো। রেদওয়ান চৌধুরী হাতের ইশারায় চৈতিকে কাছে ডাকলেন। চৈতি এক পলক মিসেস ইয়াসমিনের দিকে তাকিয়ে রেদওয়ান চৌধুরীর দিকে এগিয়ে গেল। রেদওয়ান চৌধুরীর বেডের পাশে রাখা চুলে বসে আদুরে গলায় জিজ্ঞাসা করল, কেমন আছেন আব্বু? রেদওয়ান চৌধুরী বেশ ধীর কণ্ঠে বললেন, আল্লাহর দয়ে ভালো আছি মা। চৈতি আলতো করে রেদওয়ান চৌধুরীর হাত ধরে অভয় দিয়ে বলল, আপনি একদম চিন্তা করবেন না, আল্লাহর ভরসায় আপনি খুব জলদি ভালো হয়ে যাবেন। রেদওয়ান চৌধুরী মুচকি হাসেন। সে জানে মিসেস ইয়াসমিন সত্যি সত্যি প্রহনকে বকে দিবে। বেশ কিছুক্ষণ পর এক হাতে ঔষধ আর অন্য হাতে ফুচকা ঝালমুড়ি নিয়ে কেবিনের ভেতরে যায় প্রহন। প্রহনের হাতে দুটো প্যাকেট দেখে চৈতির বুঝতে অসুবিধা হলো না প্রহন তার জন্য কিছু নিয়ে এসেছে। মুখের হাবভাব গাম্ভীর্য করে রাখলে মনে মনে বেশ খুশি হলো চৈতি। মায়ের হাতে ওষুধের প্যাকেট আর চৈতির হাতে খাবারের প্যাকেট ধরিয়ে দিয়ে চলে গেল প্রহন। মেঘলা অপরাহ্ন, অন্তরিক্ষে ঘন কৃষ্ণ বর্ণীয় নীরদ বাসা বেঁধেছে সাময়িক সময়ের জন্য। দুপুরের দিকে হালকা রোদ থাকলেও বিকেল হতে হতে মেঘেদের আড়ালে হারিয়ে গেছে আদিত্য। প্রত্যেক দিনের মতো আজ আর গোধূলির মেহেদি রঙা আকাশ নেই। পরিবেশ ঝাপসা হয়ে আছে। পরন্তু বিকেল নাকি সন্ধ্যা তা বোঝা দায়। চারপাশে চোখ পড়লে স্পষ্ট বোঝা যাচ্ছে যে প্রকৃতি ঘন বর্ষণের জন্য প্রস্তুতি নিচ্ছে। সন্ধ্যার দিকে হয়তো ঝুম বৃষ্টি হতে পারে। জ্যৈষ্ঠের শেষ দিন আজ। বৃষ্টির আশায় বসে আছে শত কৃষক, সাথে এক অবাধ্য কিশোরী। বৃষ্টি আসবে, তারপর একটা ভ্যাপসা গরম রয়ে গেছে। চৈতি, ছাদে কাপড়গুলা রয়ে গেছে, একটু কষ্ট করে নিয়ে আয় তো মা। আজকাল কাজ করতে বেশ আলসামি লাগে চৈতির। এক রাশ বিরক্তি নিয়ে শোয়া থেকে উঠে দাঁড়ালো। হাত দিয়ে চুলের খোপা বেঁধে মাথায় ওড়না দিয়ে চলল ছাদে। ছাদে যেতে ভীষণ আপত্তি তার, সহজে যেতে চায় না। এই সবচেয়ে বড় কারণ হলো ইমরান নামের কলেজ পড়ুয়া এক ছেলে, পাশের বাসার নাফিসার বোনের ছেলে। সকাল আর বিকেল এই সময়গুলোতে যেন তাকে ছাদেই থাকতে হবে। ছেলেটাকে তেমন একটা ভালো লাগে না চৈতির, কেমন করে যেন তাকিয়ে থাকে। সোজা সাপটা তাকালেও হতো না, আর চোখে এমন করে তাকিয়ে থাকে যেন গিলে খাবে। আজও ব্যতিক্রম হয়নি। ছাদে যেতেই ইমরানের সাথে চোখাচোখি হয়ে গেল। সাথে সাথে চোখ ফেরালো চৈতি। প্রহন জানলে চোখ খুলে মার্বেল খেলবে। ছেলেটার হাতে একটা সিগারেট, অথচ এই 15 দিনে একটা বারও ছেলেটাকে দেখে সিগারেট খোর মনে হয়নি। কাপড়গুলো জলদি করে নিয়ে চলে যেতে নেয় চৈতি। পেছন থেকে উচ্চস্বরে ইমরান ডেকে উঠল, এই সুন্দরী, এই। চৈতি থামলো না। পা বাড়াতেই ইমরান আবারও ডাক দিল, এই ছোট আপু, শুনো। চৈতি পিছনে ফিরে তাকায়। তা দেখে খুশি হয়ে যায় ইমরান। বেশ উৎকণ্ঠা গলায় বলে, তোমার মতো দেখতে আমার একটা ভালোবাসার পাখি ছিল, একদম তোমার মতো দেখতে। তোমাকে আমি যেমন করে ডাকলাম তেমন করেই প্রথম থেকে ডেকেছিলাম তাকে। কিন্তু জানো, আমার পাখিটা না খাঁচা থেকে পালিয়ে মুক্ত আকাশে পাখা মেলে উঠছে। এত কথা শুনে সময় নেই চৈতির। কিছুক্ষণ পরেই কল করবে প্রহন। যদি জানতে পারে অন্য কোনো ছেলেটাকে পেছন ফিরে তাকিয়েছে, তাহলে একদম গলা টিপে মেরে ফেলবে। প্রিয় জিনিস হারিয়ে ফেলার ভয়ে সারাক্ষণ থাকে সে, তা খুব ভালো করেই জানে চৈতি। তবে যে যাই বলুক বা করুক, সে তো জানে ভালো সে শুধু প্রহনকেই বাসে। এই মেয়ে, এই তোমার নামটা কি বলে যাও না। স্কুলে যাওয়ার সময় এমন কথা শুনে কনফিউজড হয়ে গেল চৈতি। কাকে কথাটা বলা হয়েছে তা দেখার জন্য পেছনে ফিরে তাকাতেই দেখলো ইমরান নামের ছেলেটা বুকে 2 হাত গুজে চৈতির দিকেই তাকিয়ে আছে, মুখে হাসি হাসি ভাব। চৈতি ইমরানকে দেখে এবার দ্রুত হাঁটতে লাগলো। চৈতিকে এত জলদি হাঁটতে দেখে ইমরানও দ্রুত পায়ে হেঁটে চৈতির পাশে এসে পড়ে। ইমরানকে পাশে দেখে চৈতি ঘাবড়ে যায়। এমন করে পালিয়ে যাচ্ছ কেন মেয়ে? চৈতি থামলো। ইমরানের চোখের দিকে তাকিয়ে এক নিঃশ্বাসে বলল, দেখুন, আমি বিবাহিত, প্রহর চৌধুরীর স্ত্রী চৈতি চৌধুরী। দয়া করে আমাকে এমন বিরক্ত করবেন না।
আমার স্বামী জানতে পারলে তখন অযথাই আমাকে ভুল বুঝবে এবং আমাদের সুন্দর সম্পর্কটা নষ্ট হবে। চৈতি বিবাহিত কথাটা ঠিক হজম হলো না ইমরানের। তার মুখের হাবভাব দেখেই বোঝা যাচ্ছে যে চৈতির কথায় সে কতটা অবাক। বিস্মিত কণ্ঠে বলল, আমি তোমার কথা বিশ্বাস করি না। তুমি আমার সাথে নিশ্চয়ই মজা করছো। এইটুকু একটা মেয়ের আবার বিয়ে হয়ে গেছে বললেই কি আর বিশ্বাস করা যায় নাকি? মোটেই না। যে বুঝতে চায় না তাকে বুঝ দিয়ে সময় নষ্ট করার প্রয়োজন মনে করে না চৈতি। সোজা সাপটা বলল, আমাকে বিরক্ত করবেন না, আমি আপনার সাথে কথা বলতে বিরক্ত বোধ করি। কথাটা বলে সিএনজি ডেকে উঠে গেল চৈতি। ইমরান অবাক হয়ে চেয়ে রইল সিএনজিটার দিকে। মুখের উপর যেহেতু বলেই দিয়েছে বিরক্ত হয় এবং বিবাহিত, সেহেতু মেয়েটাকে আর বিরক্ত না করাই উচিত। কিন্তু একটু ভালো করে খোঁজ নিয়ে জানতে হবে যে মেয়েটা সত্যিই বিবাহিত কিনা। মনে মনে কথাগুলো বলে নিজের কাজে চলে গেল ইমরান। বর্ষণময় মধ্যাহ্ন, প্রকৃতিতে নেমে এসেছে ঘন বর্ষণ। সতেজ হচ্ছে গাছের পাতা, পাখিরা মনে শুকিয়ে বৃষ্টির পানিতে ভিজছে। গায়ের সুন্দর পালকগুলো বৃষ্টির পানিতে ভিজে কেমন যেন স্যাঁতস্যাঁতে হয়ে আছে। বছরখানেক আগে এমন একটা বর্ষণময় দিনে রোহনের সাথে ভিজেছিল চৈতি। আজ আর চাইলেও ভেজা সম্ভব না। পড়ার টেবিলে বসে মুখে কলম রেখে গালে হাত দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে মেয়েটা। আগামীকাল গণিত পরীক্ষা, অথচ সে প্রহনের সাথে কাটানো মিষ্টি মুহূর্তে ডুবে আছে। রেদওয়ান চৌধুরী এখন যথেষ্ট সময় দেন মিসেস ইয়াসমিনকে। ছুটির দিনে চৈতি আর অর্ধাঙ্গিনীকে নিয়ে পার্কে ঘুরতে যান, মাঝে মাঝে রেস্টুরেন্টে খেতে যান। বই পড়া কমিয়ে মিসেস ইয়াসমিনের সাথে গল্প করেন। রেদওয়ান চৌধুরীর কাছে আবদার করেও লাভ নেই। কিছু বললেই বলবে, গতবার মডেল টেস্ট পরীক্ষায় অঙ্কতে মাত্র 62 মার্ক পেয়েছিলি, আর এখন ফাইনাল পরীক্ষা হচ্ছে, A+ না পেলে প্রহন কিন্তু খুব বকবে। তোর পড়ালেখা হবে না দেখে এখনো বাড়ি আসেনি ছেলেটা, মন দিয়ে পড়। অঙ্ক কি পড়ার বিষয় নাকি আজও? গত কয়েক সপ্তাহ ধরে রেদওয়ান চৌধুরীর এইসব কথা শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে চৈতি। এত কিছু ভাবার পর হঠাৎ মন বলে উঠল, চৈতি, আসলেই তোর একটু ভালো করে অঙ্কগুলো দেখা উচিত। নিয়মগুলো দেখে নে, ভালো রেজাল্ট না করলে প্রহরের সাথে এই জন্মেও আর দেখা হবে না, খুব বকবে। বাইরে থেকে দৃষ্টি সরিয়ে বইয়ের উপর চোখ রাখলো। ইতিমধ্যে কখন যে সে পুরো বই প্রহন চৈতি লিখে ভরিয়ে ফেলেছে খেয়ালই করেনি। সেদিন সন্ধ্যায় ঝুম বৃষ্টি হলো, শীতের দিনের বৃষ্টি। আজব দেশের আজব আবহাওয়া। ফেব্রুয়ারি শুরু হয়েছে, 3 দিন হবে। দেয়ালে টাঙানো ক্যালেন্ডারটা জানিয়ে দিচ্ছে আজ 3রা ফেব্রুয়ারি। কনকনি শীতে কাঁপছে প্রহন। রুমের ভিতর বিন্দু পরিমাণ নেট নেই, থাকবেই বা কি করে? শহর ছেড়ে যে পাহাড়ি এলাকায় বদলি হয়েছে। শহরের তুলনায় পাহাড়ি এলাকায় শীতের পরিমাণটা একটু বেশি। তার উপর বৃষ্টি পরিবেশটাকে শীতল থেকে অতি শীতল বানিয়ে ফেলেছে। শীতের কাপড় পরেননি কেন? রুমে নেট নেই, কোনো এক জঙ্গলে আসছি, নেট নাই, কিছু নাই। তার উপর এত ঠান্ডা বলার মতো না। শীতের কাপড় গায়ে দিয়ে ঘুমিয়ে পড়ুন, আর কথা বলতে হবে না। চৈতির কথায় প্রহন বলল, আচ্ছা। এতে চৈতি মোটেও খুশি হলো না, কিছুটা রেগে গিয়ে বলল, শুধু আচ্ছা? আর কিসের আচ্ছা? হ্যাঁ, আমি বললেই আপনাকে লাইন কেটে দিতে হবে, আচ্ছা বলতে হবে? চৈতির এখানে কথায় তাজ্জব বনে গেল প্রহন। শুধু আচ্ছা বলাতে এত রাগ। যদি আচ্ছা রাখছি আল্লাহ হাফেজ বলে কল কেটে দিত, তাহলে কি করতো আল্লাহ জানে। তুমি নিজেই তো বললা। আমি বললেই যে আপনি আমার কথা শোনেন তা তো জানতাম না। যাই হোক, মজা করছি। আপনার শীত করতেছে বুঝতে পারছি আমি। যান, রুমে যান। এইবার চৈতির কথায় উত্তরে প্রহন কিছু বলল না, কারণ আবার কখনো মুড বদলে যায় বলা যায় না। শুধু মুচকি হাসলো। ওপাশ থেকে চৈতি কল কেটে দিল। প্রহন চৈতির এসব কাণ্ড দেখে মাঝে মাঝে কনফিউজ হয়ে যায় যে তার বইয়ের মানসিক কোনো সমস্যা দেখা দিচ্ছে না তো। হুটহাট মত বদলে ফেলে। দেখতে দেখতে চৈতির পরীক্ষার ইতি ঘটল। পড়ালেখার প্যারা থেকে মুক্তি পেল বেশ অনেক দিনের জন্য। সময় 3 অক্ষরে কঠিনতম একটা শব্দ। কত কিছু যে সহজেই বদলে দেয় এই সময় বলার মতো না। একবার গেলে আর ফিরে আসতে চায় না, ধরে বেঁধেও রাখা যায় না 3 অক্ষরের শব্দটাকে। কতটা শক্তিশালী সে। সামনের মাসেই দুটো মানুষের একসাথে পথ চলার 2 বছর শেষ হবে। দ্বিতীয় বিবাহ বার্ষিকী নিয়ে বেশ উৎফুল্ল চৈতি। আগে যা জানা ছিল না তার চেয়েও বেশি কিছু জানা হয়ে গেছে এই 2 বছরে। দুটো মানুষ বিবাহ নামক বাঁধনে এক হলেও পূর্ণতা পায়নি তাদের সম্পর্ক। পাশের বাসার এক ভদ্রমহিলা এসেছিলেন সেদিন। চৈতি সোফার উপর পা তুলে বসে বসে টিভি দেখছিল, নুডলস খাচ্ছিল। ভদ্রমহিলার মাথার চুলে পাক ধরেছে। মিসেস ইয়াসমিনকে ডেকে বললেন, তা কি গো ইয়াসমিন, তোমার নাতি নাতনির মুখ কখন দেখবো আমরা? বিয়ে তো অনেক দিন হলো। ভদ্রমহিলার কথা শুনে খাবার গলায় আটকে কাশি দিয়ে উঠে যায় চৈতির। কাশতে কাশতে মুখ দিয়ে রক্ত বের হওয়ার উপক্রম। কি সাংঘাতিক মহিলা!
অন্যের নাতি নাতির মুখ দেখার আশায় যেন দিন কাটছে তার। মিসেস ইয়াসমিন মুচকি হেসে বলেছিলেন, আমার ছেলের বউ তো নিজেই তো এখনো বাচ্চা, সে আবার বাচ্চা সামলাবে কি করে? আর অল্প বয়সে মা হয়ে মৃত্যুর ঝুঁকি নেওয়ার কোনো দরকার নাই। সময় হলে আমার নাতনির মুখ সবাই দেখবে, সাথে আপনিও আপা। বাড়িতে আর জমজমাট আয়োজন করা হয়েছে। চৈতির বাড়ির সবাইও এসে উপস্থিত হয়েছে। রূপার কোলে শুয়ে থাকা ছোট্ট মেয়ে চৈতালি ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে চৈতির দিকে। চৈতালি রূপার মেয়ে। চৈতির নামের সাথে মিলিয়েই নাম রেখেছেন সর্দার সাহেব। এক চৈতি শ্বশুর বাড়িতে চলে গেছে তো কি হয়েছে, আর একটা ছোট্ট চৈতালি আছে না, যে সারাক্ষণ তার বাড়িটাকে মাতিয়ে রাখবে। ছোট্ট ছোট্ট পায়ে দৌড়ে বেড়াবে পুরো সর্দার বাড়িতে। হুঠাৎ চৈতির মতো গাছের মগডালে উঠে নামতে না পেরে ভ্যাঁ ভ্যাঁ করে কান্না করবে, ভাবলেই তো হাসি পায়। বিছানার এক কোণে বসে আছে চৈতি, তার সামনে রূপা শিফা বসে আছে। আজ হঠাৎ রিফাতের কথা খুব মনে পড়ছে চৈতির। ছেলেটা কতগুলো মেয়ের জীবন নষ্ট করেছে, তার শাস্তিও সে এই দুনিয়ায় পেয়েছে। মাসখানেক আগে ট্রেনের ধাক্কায় আহত হয়ে 2 পা হারিয়ে ফেলেছে। ট্রেন একেবারে পিষে দিয়ে গেছে তাকে। দীর্ঘশ্বাস ফেললো চৈতি। ছেলেটা নিকৃষ্ট, আল্লাহ হয়তো তাকে পরকালে মাফ করবেন না। কত শত নির্দোষ মেয়ের জীবন কেড়ে নিয়েছে, এখন হয়তো খুব ভালো করে বুঝতে পারে তাদের কষ্টটা। কি রে জ্যোতি, কি এত ভাবছিস? তোর শাশুড়ি তোকে তৈরি হয়ে নিতে বলেছেন। রূপার কথা শুনে ভাবনার ঘোর কাটে চৈতির। অতীতের কোনো কিছুই এখন আর মনে রাখার প্রয়োজন নেই, কারণ তার অতীতের চেয়েও বাস্তবটা একটু বেশি সুন্দর। শাড়ি সামলাতে না পারা মেয়েটা এখনো সুন্দর করে গুছিয়ে শাড়ি পরে এবং সামলাতেও জানে। সাংসারিক কাজ না জানা মেয়েটাও এখন বেশ সুন্দর করে মজার মজার খাবার রান্না করতে জানে, গুছিয়ে চলতে জানে। সময় এবং মিসেস ইয়াসমিন চৈতিকে আগের চেয়েও দায়িত্বশীল হিসেবে গড়ে তুলেছে। গোসলের পর চুল না মোছার অভ্যাসটা যায়নি এখনো। চৈতি চায়ও না সেই অভ্যাস চলে যাক। এই কাজের দায়িত্ব পালন করবে শুধুমাত্র একজন, আর সেই মহান ব্যক্তি হলো প্রহণ। টুকটুকে লাল রঙের শাড়ি পরায় নিজেকে কেমন নতুন বউ বউ লাগছে চৈতির কাছে। গোধূলি বেলায় আকাশ যেমন সিঁদুর রাঙা টুকটুকে লাল রঙের সাজে কি অপরূপ সুন্দর লাগে তখন, ঠিক তেমনি নজর কাড়া সুন্দর লাগছে চৈতিকে। সৌন্দর্য উপভোগ করার মানুষটা যে আজ বাড়ি ফিরে আসছে, তার জন্যই তো এত সাজানো নিজেকে। লজ্জায় নাকের ডগা লাল হয়ে আছে চৈতির। অদ্ভুত, একা একাও কারো এত লজ্জা লাগে নাকি? নিজের মনেই নিজের প্রশ্ন ছুড়লে মারল চৈতি। উত্তর পেয়ে যাবার আগেই চোখ সরিয়ে নিল আয়না থেকে। এক আকাশ সমান ভালো লাগা কাজ করছে মনের ভেতর, সাথে একটু ধকধক করে কাঁপছে হৃদয়। 6 মাস পর প্রিয় মানুষটা কাছ থেকে দেখা হবে, হাতে হাত রাখা হবে, কাঁধে মাথা রেখে উপভোগ করা হবে চৈতালি পূর্ণিমা। ভাবতেই তো ভাল লাগে মনের গভীরে। ঘড়ির কাঁটায় চোখ রাখলো চৈতি। 9টার কাছাকাছি। চৈতির ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল, কারণ সে জানে প্রহণ একসাথে এতবার কলিং বেল বাজায়। ছুটে যেতে চাইলেও ও গেল না। সবাই কি ভাবে ভেবে বসে রইল বিছানায়। চৈতির ভাবনায় ঠিক হলো। প্রহণ আসলো, জড়িয়ে ধরলো মাকে। ড্রয়িং রুমে বসে থাকা সবার সাথে কুশল বিনিময় করে বলল, চৈতি কোথায় দেখছি না যে? শরীর ঠিক আছে তো? সবুর তো করো নন্দাই সাহেব, সবুরেই তো মেয়া ফলে। রূপা একটু বেশি বেশি বড়দের সামনে কি করে লজ্জায় ফেলে দিল প্রহণকে। মিসেস ইয়াসমিন মুচকি এসে বললেন, রুমে যাও, ফ্রেশ হয়ে নাও, তারপর চৈতিকে নিয়ে খাবার খেতে আসো। তুমি না আসা পর্যন্ত খাবে না বললে বসে আছে রুমে। মেয়েটা আগের মতোই বাচ্চা রয়ে গেছে, মনে মনে বলল প্রহণ। রুমে গিয়ে চৈতিকে দেখলো না। সামনে আসতে লজ্জা পাচ্ছে নিশ্চয়ই। লজ্জাবতী বউ আমার, লজ্জা তো পাবেই। ধীর পায়ে ব্যালকনির দিকে এগিয়ে যায় প্রহণ। চোখ মুখ খিচে ফেললো চৈতি। প্রহণের গায়ের কড়া পারফিউমের গন্ধটাই জানান দিচ্ছে প্রহণ তার দিকে এগিয়ে আসছে। বউ, তুমি কি আমার দিকে তাকাবে না? দেখবে না আমায়? অনুভূতিরা ঝড় তুলেছে হৃদয়ে। ধুকপুকানি বেড়ে গেল কেন হঠাৎ, বোধগম্য হলো না চৈতির। ঘাড় ঘুরিয়ে প্রহণের দিকে তাকাতে যাবে এমন সময় দরজায় টোকা পড়ল। গলা উঁচু করে বলছে কেউ, ভেতরে আসতে পারি? বিরক্তি নিয়ে রুমের ভেতর চলে গেল প্রহণ। দরজার সামনে দাঁড়িয়ে আছে রূপা, হাতে খাবারের ট্রে। খাবার নিয়ে আসলেন কেন ভাবি? আপনার আম্মু পাঠিয়ে দিয়েছেন, বলেছেন খাবারটা আপনার রুমেই খেয়ে নিতে। এত ক্লান্তি নিয়ে আবার নিচে গিয়ে খেয়ে আসতে হবে না। রূপার হাত থেকে খাবারের ট্রেটা নিতে নিতে প্রহণ বলল, আমরা তো নিচে গিয়ে খেয়ে নিতে পারতাম। আমার কথা নয় কিন্তু, এসব কথা আপনার আম্মু বলেছেন আপনাকে বলে দিতে। মনে হলো এইগুলো আপনার মায়ের কথা, আর মায়ের কথা তো
শুনতেই হবে। প্রহন মৃদু হেসে মাথা নাড়িয়ে সম্মতি জানায়। গভীর রাত, শহরের কোলাহল কমেছে অনেক বেশি। ঝিঝি পোকার ডাক স্পষ্ট, জাহুক পাখির ডাকও ভেসে আসছে দূর থেকে। বাসাবাড়ির বেশিরভাগ মানুষই ঘুমে মগ্ন, জেগে আছে একজোড়া কপত কপতি। একটা কথা বলি চৈতি, বলুন। তুমি আমার জীবনে আসার আগে বুঝতাম না প্রেম ভালোবাসা বলতেও কিছু একটা আছে দুনিয়ায়। বাবা মা যখন প্রথম তোমার সাথে আমার বিয়ে ঠিক করেছিলেন, আমি তো রেগে শেষ, কিছুতেই বিয়ে করব না। কিন্তু মা বাবা ইমোশনাল ব্ল্যাকমেইল করে তোমাকে বিয়ে করতে বাধ্য করে। প্রহনের কথা শুনে মুচকি হাসে চৈতি। আমি জানি সবটা। আমি ওকে আপনাকে বিয়ে করতে রাজি ছিলাম না, জোর করেই বিয়ে দিয়েছিল। ভাগ্যিস দিয়েছিল, না হলে এত ভালোবাসা পেতাম কোথায়। চৈতির কোমর জড়িয়ে ধরে নিজের কাছে নিয়ে আসে প্রহন। ফিসফিস করে জিজ্ঞাসা করলো, ভালোবাসো আমাকে? না তো, আপনাকে কে ভালোবাসে? প্রহন চৈতির নাকে নাক ঘষে বলল, তুমি বাসো জানি তো আমি। চৈতি মুচকি হাসলো, আর কিছু বলল না। প্রহন চৈতির কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলল, উইল ইউ বি মাই বাবুর আম্মু? বুকের ভেতর মোচড় দিয়ে উঠল চৈতির। অদ্ভুত এক অনুভূতির সাথে পরিচিত হলো সে। লজ্জায় নুয়ে পড়ল সিক্ত প্রেমিকের চওড়া বক্ষে। লজ্জাবতীর লজ্জা দেখে প্রহন হাসলো, খুব খুব হাসলো, এবং নিজে থেকে বুঝে নিল নীরবতা সম্মতির লক্ষণ। ভালোবাসাটা কিছু সময়ের জন্য না হোক, ভালোবাসাটা হোক অন্তহীন, অনন্তকালের জন্য হৃদয়ে টিকে থাক ভালোবাসা নামক অনুভূতি। পূর্ণতা পাক সকল ভালোবাসা। চৈতি আর প্রহন তাদের নিজেদের মতো ভালো থাকুক অনেক অনেক দিন।